আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে রুই মাছের লেকচার নাম্বার 2 তে স্বাগতম। তোমরা জানো গত ক্লাসে আমরা লেকচার নাম্বার 1 পড়ছিলাম এবং লেকচার নাম্বার 1 এ আমরা অনেক কিছু পড়ছিলাম, অনেক বেসিক জিনিস নিয়ে আলোচনা করছিলাম। লেকচার নাম্বার 1 এ আমরা যতটুকু পর্যন্ত শেষ করছিলাম ওখান থেকে আমরা স্টার্ট করব। আচ্ছা, তো এখন তোমাদের কি আর কোনো ক্লাস আছে? এখন আমি তো জানি না, 4টা বাজে না আমার ক্লাস? আচ্ছা, আমার ক্লাস কি 4টাই না, নাকি আমি আগে চলে আসছি? কোনো একটু কমেন্টে জানো তো, আমার ক্লাস কি এখন না? ঠিক আছে তো না, রুটিন অনুযায়ী আমার ক্লাস তো 4টাই, তাই না? ঠিক, আমি আগে চলে আসছি। তোমরা একটু আমাকে কমেন্টে জানাও যে ভাইয়ার কথা শোনা যাচ্ছে কিনা এবং লাইফটা ক্লিয়ার কিনা, এই দুইটা জিনিস বলো। আরেকটা জিনিস বলো, আমার ক্লাস ঠিক আছে তো না, 4টাই তো? একটু কমেন্টে জানাও আমার ক্লাস 4টাই কিনা। আর তোমরা আমাকে জানো যে আমার কথা শোনা যাচ্ছে কিনা আর লাইফটা ক্লিয়ার কিনা। হ্যাঁ, এটা একটু আমাকে একটু কমেন্টে জানাও। এভরিথিং ইজ গোয়িং ওয়েল, ওকে। ক্লিয়ার বলছো? আমার ক্লাস ঠিক আছে তো না, মানে 4টাই তো? ওকে, তোমরা বলতেছো ক্লিয়ার। তোমরা একটু আস্তে আস্তে জয়েন হও। তোমরা গত ক্লাস যারা করছো তারা তো অনেক কিছুই শিখছো, আজকে অনেক কিছু শিখবা। দেখো, গত ক্লাসে আমরা বলছিলাম যে রুই মাছের টোটাল বডিটাকে 3টা ভাগে ভাগ করছিলাম। মনে করে দেখো, মাথা, তারপর হচ্ছে দেহকাণ্ড, আরেকটা হচ্ছে লেজ। সো গত ক্লাসে আমরা এই মাথা পর্যন্ত আলোচনা করছি। দেখো, মাথা হচ্ছে এই কানকো পর্যন্ত, এটা ছিল কি কানকো, এই এতটুক পর্যন্ত হচ্ছে মাথা, এতটুক পর্যন্ত হচ্ছে মাথা, এই যে এতটুক পর্যন্ত হচ্ছে মাথা। এটা নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম। আজকে আলোচনা করতে হবে দেহকাণ্ড আর এই লেজ নিয়ে। তারপর আমরা এখানে যে ফিগারটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রুই মাছের আই, সেটা পরীক্ষায় আসে, এটা নিয়ে আলোচনা করব। যাই হোক, দেখো, মাথার পর থেকে মানে কানকোর পর থেকে শুরু করে লেজ পর্যন্ত অংশকে, এই যে এটা হচ্ছে কানকোর পর মানে মাথার পর থেকে শুরু করে এই যে লেজ পর্যন্ত অংশ, এটা হচ্ছে রুই মাছের লেজ। লেজ পর্যন্ত, লেজের আগ পর্যন্ত পুরো অংশটাকে বলা হয় দেহকাণ্ড বা ইংরেজিতে বলে ট্রাঙ্ক। তাহলে হোয়াট ইজ দেহকাণ্ড? সেটা হচ্ছে এই মাথার পর থেকে মানে কানকোর পর থেকে শুরু করে লেজের আগ পর্যন্ত। তুমি এই 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 চিহ্নটা দিয়ে দেখো, কানকোর পর থেকে লেজের আগ পর্যন্ত অংশটাই হচ্ছে দেহকাণ্ড। একটা রুই মাছের দেহ বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে একটা রুই মাছের দেহ। ঠিক আছে, এটা হচ্ছে কি বোঝাচ্ছে? একটা রুই মাছের কি বোঝাচ্ছে বলো? এটা বোঝাচ্ছে একটা রুই মাছের কি দেহ। মনে রাখবা, এই রুই মাছের যে দেহ, এটা রুই মাছের পিঠের দিক আর এটা হচ্ছে বুকের দিক। খেয়াল করে দেখো, এটা হচ্ছে রুই মাছের পিঠের দিক। পিঠকে বলা হয় পৃষ্ঠীয়, পিঠকে বলা হয় পৃষ্ঠীয়। তাহলে এটা হচ্ছে রুই মাছের পৃষ্ঠীয় দিক। আর এটা হচ্ছে বুক, বুককে বলা হয় অঙ্কীয়। তাহলে এটা হচ্ছে অঙ্কীয় দিক, ইংরেজিতে বলে এটাকে ডরসাল আর এটাকে বলা হয় ভেন্ট্রাল। সো মাথায় রাখবা, একটা হচ্ছে পৃষ্ঠীয় আর একটা হচ্ছে অঙ্কীয়। পিঠের দিকটা হচ্ছে, এটা রুই মাছের পিঠ, তাহলে এটা পৃষ্ঠীয় দিক, এটা হচ্ছে অঙ্কীয় দিক। এগুলা মাথায় রাখবা। এটা হচ্ছে কি পৃষ্ঠীয় দিক আর এটা হচ্ছে কি অঙ্কীয় দিক। অঙ্কীয় দিক মানে আমাকে দেখো, আমার সামনের ফেসটা, এই যে সামনের অংশটা, এটা এখানে বুক আছে, দ্যাট মিনস আমার এই সামনের অংশটা হচ্ছে অঙ্কীয়। আর আমার যে পিঠটা আছে মানে পেছনে, ওইটা হচ্ছে পৃষ্ঠীয়। পিঠ পৃষ্ঠীয়, বোঝা যাচ্ছে? বুক অঙ্কীয়। তাহলে এটা হচ্ছে পৃষ্ঠীয়, এটা হচ্ছে অঙ্কীয়। এখন এই অঙ্কীয় দিকে দেহকাণ্ড না, আমরা এখন পড়বো কি, মাথা বাদ দাও, লেজ বাদ দাও, আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি দেহকাণ্ড। তাহলে দেহকাণ্ডটা কানকোর থেকে শুরু করে, কানকোর পর থেকে শুরু করে লেজের আগ পর্যন্ত। তো দেহকাণ্ডের দুইটা দিক বুঝাচ্ছি, একটা হচ্ছে অঙ্কীয় আর একটা হচ্ছে পৃষ্ঠীয়। ওকে, এই অঙ্কীয় দিকে খেয়াল করবা, এই অঙ্কীয় দিকে তিনটা মাঝখানের দিকে, ঠিক মাঝখানের দিকে 3টা ছিদ্র থাকে। এই দেখো, আমি এখানে দেখাচ্ছি 3টা ছিদ্র। দেখো একটু, আমি দেখাচ্ছি 3টা ছিদ্র থাকে। এরকম একটা ছিদ্র থাকে, তারপর এরকম একটা ছিদ্র থাকে, 3টা ছিদ্র, একটু খেয়াল করবা। এরকম আরেকটা ছিদ্র থাকে। কোন দিকে? পিঠের দিকে, পৃষ্ঠীয় দিকে না অঙ্কীয় দিকে? অঙ্কীয় দিকে মানে বুকের দিকে। অঙ্কীয় দিকে 3টা ছিদ্র থাকে। এই 3টা ছিদ্রের নামগুলো আমাদেরকে জানতে হবে। কি ছিদ্র এগুলো? কি ছিদ্র আমাদেরকে জানতে হবে। এটা হচ্ছে অঙ্কীয়। কি ছিদ্র এগুলো হচ্ছে আমাকে কি করতে হবে? জানতে হবে। জানার জন্য একটা সিস্টেম হচ্ছে, মনে রাখার উপায় হচ্ছে পা জোরে দিয়ে।
পাজরে দিয়ে সিরিয়ালি মনে রাখবা, কারণ এটা সিরিয়ালি মনে রাখতে হবে, উল্টাপাল্টা করে মনে রাখা যাবে না, মানে তোমার ইচ্ছা মতো মনে রাখা যাবে না, এটা সিরিয়ালি। তো সিরিয়ালটা এই টেকনিক দিয়ে, পাজরের পা দিয়ে হচ্ছে পায়ু, তাহলে প্রথম যে ছিদ্রটা থাকবে সেটা হচ্ছে পায়ু ছিদ্র, জ দিয়ে তারপরে যে ছিদ্রটা থাকবে সেটা হচ্ছে জনন ছিদ্র। এটা কিন্তু সিরিয়ালটা মেনটেন করতে হবে। রে দিয়ে হচ্ছে রেচন ছিদ্র, রে দিয়ে হচ্ছে রেচন ছিদ্র। তাহলে কয়টা ছিদ্র থাকে? 3টা ছিদ্র সিরিয়াল অনুযায়ী মনে রাখবা। প্রথমটা পায়ু, এই যে নীল কালারেরটা পায়ু, তারপরটা হচ্ছে জনন, কালো কালারেরটা জনন মাঝখানেরটা, তারপরটা হচ্ছে লাল, লাল কালারটা হচ্ছে রেচন ছিদ্র। পায়ু ছিদ্র মানে বোঝাচ্ছে পায়ু, পায়ু দিয়ে আমরা কি বর্জ্য পদার্থ নিষ্কাশন করি। জনন ছিদ্র দিয়ে ওই যে শুক্রাণু ডিম পারে, রুই মাছ কি পারে? ডিম পারে, স্ত্রী রুই মাছ ডিম পারে, আর তোমার পুরুষ রুই মাছ কি করে? শুক্রাণু ছাড়ে। তো এটা হচ্ছে জনন ছিদ্র। আর এটা হচ্ছে রেচন ছিদ্র। রেচন ছিদ্র দিয়েও কিন্তু উদ্ভিদ কি, সরি উদ্ভিদ বলতেছি, এই রুই মাছ কিন্তু কি করে? রেচনে যে বর্জ্য পদার্থগুলো তৈরি হয় সেগুলো নিষ্কাশন করে। তার মানে এই 3টা ছিদ্র থাকে, সিরিয়াল মেনটেন করতে হবে, উল্টাপাল্টা ভাবে মনে রাখা যাবে না। প্রথমে পায়ু ছিদ্র, তারপর জনন ছিদ্র, তারপর রেচন ছিদ্র। মনে রাখবা কিভাবে? পাজরে দিয়ে মনে রাখবা কিভাবে? পাজরে দিয়ে। এখন চিন্তা করো, এটা একটা রুই মাছ। এখন রুই মাছ যদি পানিতে এই চলাচল করতে চায়, মানে সাঁতার কাটতে চায়, তার লাগবে কিছু পাখনা। পাখনাকে ইংরেজিতে বলে ফিন। তার কি লাগবে বলো তো? পাখনা লাগবে। তো পাখনা ছাড়া তো সে সাঁতার কাটতে পারবে না, চলাচল করতে পারবে না। যেমন আমরা সাঁতার কাটি কিভাবে? হাত দিয়ে। তো এই ক্ষেত্রে আমাদের হাতটা পাখনা হিসেবে কাজ করতেছে। তো রুই মাছ বা যে কোনো মাছ সাঁতার কাটবে কি দিয়ে? পাখনা দিয়ে। তো রুই মাছের এই দেহকাণ্ডে কয়েক ধরনের পাখনা থাকে। তো আমরা এখন দেখব যে কি কি পাখনা থাকে। আমরা এখন দেখব রুই মাছের দেহকাণ্ডে কি কি পাখনা থাকে। একদম ইজি। এটা হচ্ছে পৃষ্ঠীয় দিক, তাই না? এটা হচ্ছে কিসের দিক? উপরের পার্টটা কি দিক বলছি বলো তো? উপরের পার্টটা, এই পার্টটা কি দিক বলছি বলো? এই পার্টটা আমরা কি বলছি? এই পার্টটা হচ্ছে পৃষ্ঠীয়। তো পিঠের দিকে কি থাকে? পাখনা থাকে। পিঠের দিকে কি থাকে? পাখনা থাকে। যেমন দেখো আমি পিঠের দিকে পাখনা আঁকতেছি। এখন খেয়াল করবা, এটা পিঠের দিকে যেহেতু, তাই এটাকে বলা হয় পৃষ্ঠীয় পাখনা। এটাকে কি বলা হয়? পৃষ্ঠীয় পাখনা। পাখনাকে ইংরেজিতে বলে ফিন। আর পৃষ্ঠীয়কে আমি একটু আগেই বলছি কি? পৃষ্ঠীয় হচ্ছে কি? ডরসাল। পৃষ্ঠীয় হচ্ছে কি? ডরসাল। তাহলে এটা হচ্ছে ডরসাল ফিন। এখন দেখো, এই যে পাখনাগুলো সবসময় রশ্মিময়, মানে এই যে তুমি এরকম আমি এভাবে দাগ দাগ দিতে দেখছি, এগুলো কি? এগুলো হচ্ছে অস্থি। এটা একটা অস্থি, এটা একটা অস্থি, এটা একটা অস্থি, এটা একটা অস্থি। তো রুই মাছের যে পাখনাগুলা আমরা জানি রশ্মিময় অস্থি দিয়ে তৈরি। মনে হচ্ছে এটা একটা রশ্মি, এটা একটা রশ্মি, এটা একটা রশ্মি। তাই রুই মাছকে বলা হয় অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর অন্তর্ভুক্ত। অ্যাক্টিনোপটেরিজি মানে হচ্ছে পাখনাগুলা রশ্মিময়। তাহলে পৃষ্ঠের দিকে আসে বিধে কি বলা হয়? পৃষ্ঠীয় পাখনা। তো পৃষ্ঠীয় পাখনা কয়টা থাকবে? পৃষ্ঠীয় পাখনা থাকবে একটা। তার মানে আমি একটু বলতেছি যে দেহকাণ্ডে কি কি পাখনা থাকে। পাখনার কথা যদি বলি, পাখনা কি কি পাখনা থাকে? যেমন পৃষ্ঠীয় পাখনা থাকে, বক্ষ পাখনা থাকে, তারপর হচ্ছে শ্রোণী পাখনা থাকে, তারপর হচ্ছে পায়ু পাখনা থাকে, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে কি? পুচ্ছ পাখনা। পুচ্ছ পাখনা বা লেজ যেটাকে বলে, পুচ্ছ পাখনা বা লেজ। তাহলে কয় ধরনের পাখনা থাকে? 5 ধরনের। 1 2 3 4 5, 5 ধরনের পাখনা থাকে। পৃষ্ঠীয় পিঠের দিকে একটা থাকে। তার পিঠের দিকে কয়টা থাকে? একটা। এবার আসে বক্ষ, মানে কি? বুক না? তাহলে আমি বুক এটাকে বলতে পারি, এই যে বুক অঙ্কীয়। তাহলে এই যে বক্ষ, এই বক্ষের দিকেও কি থাকে? পাখনা থাকে। বক্ষের দিকেও কি থাকে? পাখনা থাকে। যেমন দেখো আমি এখানে আঁকতেছি, আমি অন্য কালার দিয়ে আঁকি। এই যে বক্ষের দিকে, এই যে বক্ষের দিকে এরকম কি থাকে? পাখনা থাকে, রশ্মিময় পাখনা। পাখনাগুলো সবসময় রশ্মিময় হবে। বক্ষের দিকে পাখনা এদিকে একটা থাকে, অপর পাশে একটা থাকে, যেটা আমরা দেখাতে পারছি না। 3D হলে আমরা দেখাতে পারতাম। এই পাশে একটা, ওই পাশে একটা। তাহলে বক্ষ পাখনা কয়টা? বক্ষ পাখনা 2টা। এবং রশ্মিময় মনে রাখবা যে সবগুলো পাখনা এরকম রশ্মিময়। ঠিক আছে? যেমন
পৃষ্ঠীয় পাখনাতে রশ্মি থাকে 14 থেকে 16টা। এগুলো মুখস্থ করতে হবে না, এগুলো বইয়ে আছে। আমি ইনফরমেশনগুলো লিখে দিচ্ছি না, এগুলো কোথাও আসবে না যে কয়টা রশ্মি আছে। এই নাম্বারগুলো মুখস্থ করা যায় তুমি বলো? তো এগুলো শিখে লাভ নাই। তুমি জাস্ট মনে রাখবা রশ্মি আছে, পাখনাতে কি আছে, রশ্মি আছে। আমি লিখে দিব না, আসবে না জীবনে এগুলো। তোমরা মনে রাখতে হবে কি জন্য তুমি মনে রাখবো ভাই পাখনার রশ্মি থাকে 14 থেকে, সেটা মনে রাখার দরকার আছে না? পাখনা কয়টা এটা মনে রাখার দরকার আছে, বাট পাখনা রশ্মি কয়টা এগুলো মনে রেখে আমি কি করবো? ঠিক আছে না? সেগুলো মনে রাখার দরকারই নেই। সো এই যে এটা বুকের দিকে বক্ষ পাখনা, এদিকে একটা ওদিকে একটা, তাই বক্ষ পাখনা কয়টা? 2টা। শ্রোণী পাখনা কি? শ্রোণী শব্দটা আমি একটু বোঝানোর জন্য তোমাদেরকে বলি। শ্রোণী মানে তোমরা আমাদের দিকে যে তাকাও, এটা কোমর বোঝাচ্ছে, কোমর। আমাদের দিকে তাকাও, এটা কোমর বোঝাচ্ছে। তো কোমরের দিকে আমি কোমরটাকে মাঝখানের অংশ ধরি, এদিকে এই যে এদিকে কোমরটাকে মাঝখানের অংশ। তো এদিকেও কিন্তু কি থাকবে? একটা পাখনা থাকবে, এরকম করে একটা পাখনা থাকবে। এটা হচ্ছে শ্রোণী পাখনা, মাঝখানে ধরো কোমরের দিকে থাকে। ঠিক আছে? শ্রোণী পাখনাও কিন্তু থাকবে কয়টা? 2টা, এদিকে একটা ওই পাশে একটা। তাহলে শ্রোণী পাখনা কয়টা? 2টা। শ্রোণী পাখনা কয়টা? 2টা। পায়ু পাখনা দেখে তো বুঝতেছ, মানে পায়ুর দিকে থাকবে, এই যে পায়ু ছিদ্র, জনন ছিদ্র, রেচন ছিদ্র। এই যে পায়ুর দিকে কি থাকবে? একটা পাখনা থাকবে এরকম। পায়ুর দিকে কি থাকবে? এরকম রশ্মিময় পাখনা থাকবে, এরকম রশ্মিময় পাখনা। যতগুলো পাখনা দিবে সবগুলো রশ্মিময় দিতে হবে, বিকজ দে আর অ্যাক্টিনোপটেরিজি, তারা রশ্মিময় পাখনার মাছের অন্তর্ভুক্ত। তাহলে পায়ুর দিকে কয়টা থাকবে? পায়ুর দিকে মনে রাখবা, পায়ুর দিকে থাকবে একটা। পায়ু থাকে একটা ছিদ্র, পায়ু ছিদ্র একটা। সো পায়ু পাখনাও থাকবে কি? একটা। এবার আসো পুচ্ছ পাখনা। এই যে যেটাকে আমরা লেজ বলি, তাই আমি পুচ্ছর পাশে লেজ লিখছি। আমরা যেটাকে লেজ নামে চিনি সেটাকে আরেক ভাষায় বলে পুচ্ছ পাখনা। পুচ্ছ মানে লেজ বোঝাচ্ছে বা পাছা বোঝাচ্ছে। শুদ্ধ বাংলায় বললে পুচ্ছ বলতে পাছা বোঝাচ্ছে। পাছার দিকে যে পাখনা থাকে সেটাই হচ্ছে পুচ্ছ পাখনা, মানে লেজ। ঠিক আছে? আচ্ছা দেখো, এটাই হচ্ছে পুচ্ছ পাখনা। এখন খেয়াল করো, এই যে পুচ্ছ পাখনা বা লেজ যেটা দেখতেছ, এটাই আমাদের নেক্সট পার্ট। এটাই হচ্ছে কি আমাদের নেক্সট পার্ট। এটাই আমাদের কি নেক্সট পার্ট, মাথায় রাখবা। এটাই হচ্ছে আমাদের নেক্সট পার্ট। এটাই আমাদের নেক্সট পার্ট, মানে লেজ। দেহকাণ্ড শেষ, এটা হচ্ছে লেজ। এই যে লেজ, এই অংশটা হচ্ছে কি, আমি তোমাদেরকে বোঝাচ্ছি। এই অংশটা কি? এই অংশটা হচ্ছে লেজ। লেজের আরেক নাম কি? পুচ্ছ পাখনা। পুচ্ছ পাখনা মানে কি? পাছার পাখনা, পাছার পাখনা। ওকে, এখন দেখো এই পুচ্ছ পাখনাটা এক এক শ্রেণীর মাছের এক এক রকম থাকে। যেমন কন্দ্রিকটিস শ্রেণীর যদি দেখো, মানে হাঙ্গর মাছের পুকনো পাখনা এরকম না। দেখবে যে হাঙ্গর মাছের পুচ্ছ পাখনা একটা এভাবে উপরের দিকে উঠানো থাকবে, আর একটা এভাবে শর্ট। এই উপরের দিকে উঠানোটা আমরা দেখি যখন বিভিন্ন মুভিতে দেখি, যে এরকম অংশটা কিন্তু পানির উপরে থাকে, আর এরকম অংশটা যখন পানির উপরে থাকে, এটা দেখে সবাই বুঝে যায় হাঙ্গর আসতেছে, হাঙ্গর আসতেছে। এই অংশটা থেকে সবাই বুঝে যায় হাঙ্গর আসতেছে। বিভিন্ন মুভিতে হাঙ্গর রিলেটেড যে মুভিগুলো আছে, হাঙ্গরকে দেখানোর সময় এই লেজটা দেখায়, এই অংশটা দেখায়, পুরাটাই লেজ। বাট এই লেজটা 2টা অসম অংশ বিভক্ত। অসম কেন? উপরের অংশটা বেশি বড়, নিচের অংশটা ছোট। এটাকে বলা হয় হ্যাটেরো সার্কেল। হ্যাটেরো মানে ভিন্ন। তাহলে পুচ্ছ পাখনার যে 2টা অংশ, এটাকে কি বলে? হ্যাটেরো সার্কেল লেজ। হ্যাটেরো সার্কেল লেজ। একটু খেয়াল করবা, হ্যাটেরো শব্দটার হচ্ছে ভিন্ন। কেন ভিন্ন? এই লেজের এই অংশ আর এই অংশ কিন্তু সমান না, ভিন্ন, একেবারে ভিন্ন। তাই এটাকে বলা হচ্ছে হ্যাটেরো। কিন্তু তুমি রুই মাছের ক্ষেত্রে দেখো, এই পার্ট, এই রুই মাছের এই লেজের এই অংশটা আর এই অংশটা একেবারে হুবহু কপি সেম বিদায় আমরা এটাকে হেটেরো সার্কেল বলতে পারবো না। সেম হইলে এটাকে আমরা কি বলি? সেম হইলে এটাকে আমরা কি বলি বলতো? হোমো। কি বলি? হোমো। এটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু এমসিকিউতে আসে। রুই মাছের হচ্ছে হোমো মানে কি? সমান। এই যে লেজের 2টা অংশে বিভক্ত হয়েছে, দুটোটা অংশ একেবারে সমান, তাই এটাকে বলে হোমো সার্কেল। হোমো মানে সমান। আশা করি বুঝতে পারছো। এখন দেখো, এটা যেহেতু পাখনাতে কি থাকবে? রশ্মি। তো এটা পুচ্ছ পাখনা, তো পাখনাতেই রশ্মি। এখন খেয়াল করো,
রুই মাছের এই যে রশ্মি পাখনাতের যে রশ্মিগুলা, এই এই সাইডের রশ্মিগুলো একটু বড় হচ্ছে, দেখো একটু একটু মনোযোগ দিয়ে দেখো। এই যে দুইটা অংশে বিভক্ত হয়েছে, এই প্রান্ত আর এই প্রান্তের রশ্মিগুলো একটু বড় হচ্ছে। কেন বড় হচ্ছে বলো তো? কারণ এই অংশগুলা বড়, এই অংশগুলা বড় বিদায় এই যে রশ্মিটাও বড়। কিন্তু এই যে মাঝখানের অংশগুলো দেখো, মাঝখানের যে রশ্মিগুলো থাকবে এগুলো কি শর্ট হয়ে যাচ্ছে, দেখছো? এই মাঝখানের রশ্মিগুলো অনেক শর্ট, এই মাঝখানের রশ্মিগুলো একটু শর্ট, বাট এই পাশে যেগুলো ঢুকছে এই অংশে আর এই অংশে যেগুলো ঢুকছে এগুলো একটু বড়। সো এটাই হচ্ছে লেজ। আর রুই মাছের লেজ কিরকম? হোমো সার্কেল, হোমো মানে সমান, দেখো দুইটা সমান অংশে বিভক্ত হয়েছে লেজটা। সো আশা করি তোমরা এতটুক পর্যন্ত বুঝতে পারছো। তো এতটুক পর্যন্ত বুঝলে তোমাদের রুই মাছের বাহ্যিক গঠন শেষ। তা আমরা কি শেষ করে ফেলছি বলো তো? আমরা রুই মাছের বাহ্যিক গঠন শেষ করে ফেলছি। রুই মাছের বাহ্যিক গঠনের মধ্যে কি কি ছিল? মাথা কালকে শেষ করছিলাম। এখন এখন পড়াইছি কি? দেহ কাণ্ড, আরেকটা এখন পড়াইছি লেজ। তাহলে এই তিনটা অংশ আমরা পড়াই ফেলছি না? মাথা পড়াই ফেলছি, দেহকাণ্ড পড়াই ফেলছি, লেজ পড়াই ফেলছি। আচ্ছা, আরেকটা জিনিস ভাইয়া বলি নাই, যেটা বেশি ইম্পর্টেন্ট, যেটাও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দেখবা রুই মাছের এই মাঝখান বরাবর এরকম কিছু খাত আর গর্ত তৈরি হয়। যেমন এই যে এটা একটা খাত, মাঝখান দিয়ে গর্ত, এটা একটা খাত, মাঝখান দিয়ে গর্ত, এটা একটা খাত, এটা একটা খাত, মাঝখান দিয়ে গর্ত, খাত 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 গর্ত। মানে আমি আমি বুঝাচ্ছি তোমাদেরকে। এই যে দাগ দাগ দিছে, এই দাগগুলো হচ্ছে খাত, এই দাগগুলো হচ্ছে খাত। দুইটা খাতের মাঝখানের অংশটা হচ্ছে গর্ত। এই দাগগুলা খাত, আর দুইটা খাতের মাঝখানের অংশ হচ্ছে গর্ত। তার মানে রুই মাছের এরকম মাঝখান বরাবর দেখবা, একটু খেয়াল করবা, দেখবা যে একটু একটু যদি তুমি একটু ভালোভাবে যদি দেখা যাবে, এরকম একটা রেখা দেখা যাবে, রেখার মতো অংশ। রেখার মতো অংশটা রুই মাছের বডির আইসের নিচে থাকে, নট আইসের উপরে, আইসের নিচে এরকম তোমার এই খাত, এটা হচ্ছে খাত গর্ত, খাত গর্ত, স্পেসটা হচ্ছে গর্ত, এটা এই দাগগুলো হচ্ছে খাত। এই খাত এবং গর্ত মিলে রুই মাছের আইসের নিচে থাকে এগুলা, এরকম একটা পার্শ্ব রেখা তৈরি করে। কি তৈরি করে? এরকম একটা কি তৈরি করে বলো? এরকম একটা কি তৈরি করে? পার্শ্ব রেখা তৈরি করে। কি তৈরি করে? পার্শ্ব রেখা। পার্শ্ব কেন বলতেছে দেখো, এটা পাশে থাকে, তো এই রেখাটার নাম কি বলতো? পার্শ্ব। পার্শ্ব কেন বলতেছে? কারণ এই যে পাশে থাকে পার্শ্ব, এবং এটা কিসের মতো দেখতে? রেখা। আর এটাকে বলা হয় পার্শ্ব রেখা সংবেদী অঙ্গ। পার্শ্ব রেখা সংবেদী অঙ্গ মনে রাখবা। এদিক দিয়ে একটা দেখা যাবে, ওই পাশে একটা, ওই পাশে একটা। আমি বলতে পারি দুইটা থাকবে। কেন দুইটা বলতেছে দেখো, এটা তো আমি এই পাশেটা দেখাচ্ছি, ওই পাশেও কিন্তু এটার মতো একটা থাকবে। তাহলে কয়টা হইলো? দুইটা হইলো। তাহলে পার্শ্বরেখা সংবেদী অঙ্গ, এই পাশে একটা, ওই পাশে একটা, দুইটা। এই পার্শ্বরেখা সংবেদী অঙ্গ কেন বলতেছে দেখো, সংবেদী কথাটার মানেটা তো তোমরা জানো। এরা কোনো কিছুর প্রতি সংবেদনশীল। এরা কিরকম সংবেদনশীল? যেমন এদের কাজ আছে, আমি একটু বই থেকে বলতেছি। এদের কাজ হচ্ছে পানির তরঙ্গ থেকে পানির গুণাগুণ সঙ্গত রাসায়নিক সংবেদ গ্রহণ করে। এটা আমি এখান থেকে দেখে দেখে বলতেছি। সেটা হচ্ছে পানির তরঙ্গ থেকে পানির গুণাগুণ সংক্রান্ত, এই জিনিসটা আমি একটু বুঝাচ্ছি। গুণাগুণ সংক্রান্ত রাসায়নিক সংবেদ গ্রহণ করে। রাসায়নিক সংবেদ গ্রহণ করে। একটু খেয়াল করবা, রুই মাছ কিন্তু পানিতেই চলাচল করবে। এখন খেয়াল করবা, এই রুই মাছের যে পার্শ্ব রেখাগুলো আছে এগুলো সংবেদী বিধায়, মানে কোনো কিছুর প্রতি সংবেদনশীল। কিসের সংবেদনশীল? রুই মাছ যখন পানিতে চলাচল করে, তোমরা জানো পানির তরঙ্গ থেকে, এখন পানির তরঙ্গ থেকে পানির গুণাগুণ সংক্রান্ত রাসায়নিক সংবেদ গ্রহণ করবে। মানে হচ্ছে ধরো রুই মাছ নর্মালি চলাচল করতেছে, তো পানির এমন কোনো একটা অবস্থা থাকে যেখানে পানি দূষিত থাকতে পারে, কাদামাটি বেশি থাকতে পারে। ওই পানিগুলোতে পানির এমন একটা জায়গায় চলে গেছে, ওই জায়গায় অক্সিজেনের পরিমাণ কম, ওই জায়গায় পানিতে কাদার পরিমাণ বেশি, তাহলে পানির যে কোয়ালিটিটা খারাপ, ওই জায়গায় পানির কোয়ালিটিটা খারাপ।
সো তারা কিন্তু এই পার্শ্বরেখা সংবেদী অঙ্গের মাধ্যমে বুঝতে পারে কোন জায়গার পানির কোয়ালিটি ভালো, কোন জায়গায় অক্সিজেন বেশি পরিমাণে পাওয়া যাবে, কোন জায়গায় কাদামাটি থাকবে না। কারণ কাদামাটি থাকলে সে কিন্তু দেখবে না, আশেপাশে দেখবে না, ফলে এটা তার জন্য একটা ভয়ঙ্কর সিচুয়েশন। সো এইসব সিচুয়েশন থেকে সে, খারাপ সিচুয়েশন থেকে, প্রতিকূল সিচুয়েশন থেকে যদি সে যাতে রক্ষা পায়, এজন্য এই পার্শ্বরেখা সংবেদী অঙ্গ তাদেরকে রক্ষা করে, পানির গুণাগুণ সংক্রান্ত একটা সংবেদ তাদেরকে পাঠিয়ে দেয়। তোরা এমন এক জায়গায় যাচ্ছে যে জায়গায় দেখা যাচ্ছে অক্সিজেনের পরিমাণ কম হতে পারে, কারণ পানির কোয়ালিটিটা খারাপ, তো রুই মাছ ওই জায়গাটা অ্যাভয়েড করে, অন্য পাশে অন্য জায়গায় চলে যায়। হয় না, পানির কোয়ালিটি খারাপ ভালো এরকম থাকতে পারে না, সমুদ্রে তারপর নদীতে থাকতে পারে না। সো এটা তারা বুঝতে পারে, বুঝে ওই জায়গাটা তারা অ্যাভয়েড করে। এটাই হচ্ছে এটার কাজ, একদম সিম্পল, এটা হচ্ছে এটার কাজ। তো আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পারছো। এখন আসো যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে রুই মাছের আইসটা। আমরা এখন কিন্তু এই রুই মাছের আইস নিয়ে আলোচনা করব, কারণ তোমরা জানো রুই মাছ বলো বা যে কোনো মাছ বলো, মোটামুটি কিন্তু আইস থাকে, তাই না? রুই মাছ বলো বা যে কোনো আঁশ বলো, আইস থাকে। তো আমাদের রুই মাছে যে আইসটা থাকে এটাকে বলা হয় সাইক্লোয়েড আইস। এটাকে কি বলে? সাইক্লোয়েড আইস। এটা পরীক্ষায় আসতে পারে যে রুই মাছের আইস কি ধরনের, তাহলে তোমরা আনসার লিখবা রুই মাছের আইস সাইক্লোয়েড ধরনের। সাইক্লোয়েড মানে হচ্ছে সাইকেল, সাইকেল মানে হচ্ছে গোল। দ্যাট মিনস রুই মাছের আইসগুলো গোল ধরনের। দেখো অলমোস্ট গোল, আমি অলমোস্ট গোল করে রাখছি। এই যে রুই মাছের আইসটা আমি অলমোস্ট গোল করে রাখছি। সাইক্লোয়েড আসছে সাইকেল মানে ওয়েট মানে মতো, তাহলে সাইক্লোয়েড মানে কিসের মতো? সাইকেলের মতো। সাইকেল গোল মানে সাইকেলের যে চাকা বা আমরা যে সাইকেল বলি আর কি, সার্কেল আর কি, সরি সাইকেল সার্কেল একই কথা। তো এই সার্কেলের মতো, সো গোল, সার্কেলের মতো গোল, তাই এটাকে বলা হয় সাইক্লোয়েড আইস। তাই এটাকে কি বলে? সাইক্লোয়েড আইস। এখন এই সাইক্লোয়েড আইসটা কিন্তু পিচ্ছিল টাইপসের। কেন পিচ্ছিল টাইপসের? তাহলে এটা কেন? কারণ হচ্ছে এটা হচ্ছে মিউকাসময়। মনে রাখবা, মিউকাসময় মানে হচ্ছে পিচ্ছিলকারী পদার্থ। তার মানে রুই মাছের আইসে মিউকাস থাকে, আর মিউকাস হচ্ছে পিচ্ছিলকারী পদার্থ। এই জন্য তুমি যখন রুই মাছের আইস বা কোনো মাছের আইস ধরতে যাবা, তখন হাত কিন্তু পিছলাবে, ফসকায়, হাত থেকে ফসকায় দেখবা যে মাছ পড়ে গেছে। এই যে মিউকাসময়, এটার কারণ হচ্ছে সাইক্লোয়েডগুলা মিউকাসময় মানে পিচ্ছিলকারী, যার কারণে রুই মাছের যে দেহকাণ্ড এবং রুই মাছের যে লেজ দেখবে একটু পিছলা টাইপসের হবে, কারণ রুই মাছের দেহকাণ্ডে এবং রুই মাছের লেজে সাইক্লোয়েড আইস থাকে। আর সাইক্লোয়েড আইস যেহেতু মিউকাসময় মানে পিচ্ছিলকারী, তাই পিছলা খাবে, দেখবা ধরার সময় পিছলা খাবে হাতগুলা। এটা একটা ভালো দিক রুই মাছের জন্য, এটা একটা প্রোটেকশন টাইপসের। যেমন আমরা কেউ মাছ ধরতে গেলে বা এটা তাদেরকে বিভিন্ন শিকার থেকে রক্ষা করে আর কি। বিভিন্ন ধরো তাদেরকে মারতে আসছে, এই জায়গা থেকে তাদেরকে রক্ষা করবে, কারণ ধরতেই পারবে না তাদেরকে। হ্যাঁ, ধরতে পারবে না, কারণ পিছলা খাবে, ধরতেই পারবে না। সো এটা তাদের জন্য একটা অ্যাডভান্টেজ টাইপসের। আচ্ছা যাই হোক, এই আইসটা দেখতে, এটা আমি একটা আইস দেখাইছি, এটা মাত্র একটা আইস। তোমরা জানো যে রুই মাছের ভিতরে অনেকগুলো আইস থাকে, আমি এখান থেকে একটা আইস দেখাচ্ছি। এই আইসটা যদি দেখো, এই আইসের এই অংশটা তোমরা জাস্ট একটু দেখবা, এই যে এই অংশটা এই যে এই অংশটা, এটা এই অংশটা, ঠিক আছে? এই অংশটা আমরা একটু দেখাচ্ছি, এই অংশটা একটু ভালোভাবে দেখো। এই যে এই অংশটাকে বলা হয় রুই মাছের আইসের সম্মুখ ভাগ। এটাকে কি বলা হয়? সম্মুখ ভাগ। এটাকে কি বলা হয়? রুই মাছের আইসের সম্মুখ ভাগ। আর এটার একটা নাম আছে, এটাকে বলা হয় প্রথিত অংশ। হোয়াট ইজ প্রথিত অংশ? এটা মানে বোঝাচ্ছে এই যে রুই মাছের এই যে সম্মুখ ভাগ, এই অংশটা দেখতেছ, এই অংশটা কিন্তু তুমি দেখতে পাবে না। এই অংশটা রুই মাছের দেহত্বকের ভিতরে আটকানো থাকবে। তার মানে এই পুরো অংশের মধ্যে এই যে সম্মুখ ভাগ যেটা দেখতেছো, এই অংশটা প্রথিত অংশ, মানে হচ্ছে এই অংশটা তুমি দেখতে পাবে না। এই অংশটা রুই মাছের ত্বকের ভিতরে, দেহত্বকের ভিতরে
ঢুকানো থাকে। রুই মাছের দেহ ত্বকের ভিতরে কি থাকে? ঢুকানো থাকে। যেরকম আমার এখানে যদি একটা পকেট থাকে, তাহলে পকেটের ভিতরে আমি কি ঢুকাই দিলাম? কলম ঢুকাই দিলাম বা মার্কার ঢুকাই দিলাম। ঠিক সেমভাবে রুই মাছের দেহ থেকে পকেটের মতো কিছু থাকে, ওই পকেটের ভিতর এটা ঢুকানো থাকে, এটা আমরা দেখতে পারি না। এখন কি জন্য এটা ঢুকানো থাকে? একদম সিম্পল, কোনো কিছু যদি ঢুকানো না থাকে সেটা কিন্তু শক্ত থাকবে না। মানে দেখা যাচ্ছে কি, এই আইসগুলা রুই মাছের দেহ থেকে খসে খসে পড়ে যেত। এখন আইসগুলা রুই মাছের দেহ থেকে যাতে খসে খসে না পড়ে, আইসের কোনো একটা অংশ তো রুই মাছের দেহ ত্বকের ভিতরে ঢুকানো থাকতে হবে। ঢুকানো না থাকলে কিন্তু আইসগুলো কিন্তু অটোমেটিক খসে খসে পড়ে যেত, তাই না? তো এই অংশটা কিন্তু দেহ ত্বকের ভিতরে ঢুকানো থাকবে। তার মানে এই অংশটা কি হবে বলতো? এই যে প্রথিত অংশ, এই অংশটা কি হবে বলতো? এই অংশটা মাছের ডার্মিস। ডার্মিসের মানে হচ্ছে দেহ ত্বকের, এটা আমি বলে দিচ্ছি। ডার্মিস শব্দটাই হচ্ছে ত্বক। মাছের ডার্মিসের দেহ ত্বকের পকেটে ঢুকানো থাকে। দেহ ত্বকের পকেটে ঢুকানো থাকে। এই অংশটা ঢুকানো থাকে পকেটের ভিতর, মানে দেহ ত্বকের ভিতরে ঢুকানো থাকে। পকেটে কেন বলছি? কারণ এই যে পকেটে যেরকম আমরা কলম ঢুকাই, তাই এটাকে পকেটের সাথে তুলনা করা হয়েছে। যে পকেটে এটা কি থাকে? ডার্মিসের পকেটে ঢুকানো থাকে। এখন এখানে বইয়ে আরেকটা লাইন পাবা যে এই যে প্রথিত অংশ বা সম্মুখ ভাগ, এই যে প্রথিত অংশ বা সম্মুখ ভাগ, এটা কিন্তু তন্তুময় যোজক টিস্যু দ্বারা নির্মিত। তন্তুময় যোজক টিস্যু দ্বারা নির্মিত। এখন যোজক টিস্যুর কাজ কি? কোনো কিছু যোগ করা বা যুক্ত করা। যোজক টিস্যুর কাজ হচ্ছে কানেকশন করা। তাহলে তুমি বলো, এই যে সম্মুখ ভাগে যেহেতু যোজক টিস্যু আছে, এটা কার সাথে কানেকশন করবে? দেহ ত্বকের পকেটের সাথে কানেকশন করবে। তাই আমাদের কি লাগবে? তন্তুময় যোজক টিস্যু লাগবে। এই যোজক টিস্যুর কাজ হচ্ছে কি করা? কানেকশন করা, মানে যোগ করা। কার সাথে যোগ করবে? এই মাছের ডার্মিসের বা দেহ ত্বকের সাথে কি করবে? যোগ করবে, যাতে এই সম্মুখ ভাগটা এটার ভিতরে ঢুকানো থাকতে পারে। লিঙ্ক করে দিবি, লিঙ্ক। যোজক টিস্যু না থাকলে কিন্তু লিঙ্ক আপ হবে না। তো এটার সাথে, এই সম্মুখ ভাগের সাথে এই যে মাছের দেহ ত্বকের একটা লিঙ্ক করে দিছে এই তন্তুময় যোজক টিস্যু। এই জন্য এই সম্মুখ ভাগটা তন্তুময় যোজক টিস্যু দ্বারা নির্মিত। আশা করি এই পার্টটা বুঝতে পারছো। এটা কি? এটা সবসময় মাছের দেহ ত্বকের ভিতরে ঢুকানো থাকে। কেন? যাতে আইসগুলো খসে না পড়ে যায়। কারণ এটা যদি ঢুকানো না থাকতো, আইসগুলো এভাবে খসে খসে পড়ে যেত, তাই না? এই জন্য বুঝে বুঝে পড়ো। এখন এটা বাদে বাকি যে পার্টগুলো আছে, মানে এখান থেকে শুরু করে এই পার্টটা পুরাটা আর কি, এখান থেকে শুরু করে এই পুরা পার্টটা, এই যে পুরা পার্টটা, এটাকে বলা হয় রুই মাছের পশ্চাৎ ভাগ। এটাকে কি বলে? রুই মাছের আইসের, কার? আইসের পশ্চাৎ ভাগ। এই অংশটা আমরা দেখি। এই অংশটা যেহেতু ভিতরে ঢুকানো থাকে, বাকি অংশটা, এই অংশটা আমরা দেখতে পাই। এই অংশটা আমরা কি করতে পাই? দেখতে পাই। সো এটা হচ্ছে রুই মাছের কি ভাগ? পশ্চাৎ ভাগ। যেহেতু এই অংশটা বাইরের দিকে থাকে, এটা ভিতরের দিকে থাকে, তাই এই অংশটা কিন্তু শক্ত হতে হবে। কি হতে হবে বলতো? শক্ত। এই অংশটা কিন্তু একটু বেশি শক্ত হতে হবে। তো এই অংশটা শক্ত হওয়ার একটা কারণ আছে। কারণটা হচ্ছে এটা কিন্তু ডেন্টিন দিয়ে নির্মিত। ডেন্টিন দিয়ে নির্মিত, তাই শক্ত। যেরকম ভাবে আমাদের দাঁত কিন্তু ডেন্টিন দিয়ে নির্মিত, তাই আমাদের দাঁতও কিন্তু শক্ত। ঠিক সেম ভাবে এই যে পশ্চাৎ পুরো অংশটা ডেন্টিন দিয়ে নির্মিত, তাই শক্ত। এই অংশটা কি ডেন্টিন দিয়ে নির্মিত, তাই হচ্ছে শক্ত। এখন আসো, এই যে পশ্চাৎ ভাগ যেটা দেখতেছো, পশ্চাৎ ভাগের এই যে অংশটা দেখো, লাল অংশটা, এটা কি? এই লাল অংশটাকে আমরা বলবো কেন্দ্র, মানে এই লাল অংশটা হচ্ছে ফোকাস। এই লাল অংশটাকে কি বলে? ফোকাস। এই লাল অংশটাকে কি বলে? ফোকাস। ঠিক আছে? ফোকাসের কালার কিরকম? এটা কিন্তু সত্যি সত্যি লালচে হয়। এই ফোকাসের কালারটা কিন্তু সত্যি সত্যি লালচে হয়। মাথায় রাখবা, দেখবা যে রুই মাছের আইসের কেন্দ্র বা কেন্দ্রের একটু এক পাশে লাল হয়ে আছে। আইসের কেন্দ্র অথবা কেন্দ্রের একটু এক পাশে দেখবা লাল হয়ে আছে আইসের।
ওই লাল হওয়া অংশটাকে বলা হয় ফোকাস। কেন ফোকাস বলে বলতেছি, আর এটা কিন্তু একটু লালচে টাইপসের হবে, তাই আমি লাল দিছি। এটা এই জন্যই ফোকাস, কারণ এই ফোকাসকে কেন্দ্র করে এরকম রেখা সৃষ্টি হয়। দেখো আমি নীল কালারের যে রেখাগুলো দিছি, এটা একটা রেখা, এটা একটা রেখা, এরকম দেখো ফোকাসকে কেন্দ্র করে, তুমি দেখো ভালো করে, এই ফোকাসকে কেন্দ্র করে এরকম রেখা সৃষ্টি হয়েছে, এরকম রেখা কি হয়েছে, সৃষ্টি হয়েছে। এই ফোকাসকে কেন্দ্র করে যে রেখাগুলো সৃষ্টি হয় এগুলোর নাম আছে। যেমন আমি শুধুমাত্র এখান থেকে একটা দেখাচ্ছি, এই যে রেখাগুলা, এই যে ফোকাসকে কেন্দ্র করে যে রেখাগুলা দেখাচ্ছি নীল কালারের, এগুলাকে বলা হয় সার্কুলি। সার্কুলি, সার্কুলির আরেক নাম হচ্ছে বৃদ্ধি রেখা। এগুলাকে বলা হয় বৃদ্ধি রেখা। এগুলোকে কি বলা হয়, সার্কুলি বা বৃদ্ধি রেখা। এই যে অনেকগুলা রেখা, রেখা 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 রেখা, কি বলে এগুলোকে, বৃদ্ধি রেখা। কেন বৃদ্ধি রেখা বলে আমি বলতেছি, নিশ্চয়ই বোঝা যাচ্ছে বৃদ্ধির সাথে এগুলো জড়িত। সার্কুলি বা বৃদ্ধি রেখা, এগুলো ফোকাসকে কেন্দ্র করে তৈরি হয়। কিভাবে কিভাবে তৈরি হয় এগুলা, ফোকাসকে কেন্দ্র করে, ফোকাসকে কেন্দ্র করে, ফোকাসকে কেন্দ্র করে বৃত্তাকার স্তরে স্তরে, বৃত্তাকার স্তরে স্তরে অস্থি উপাদান জমা হয়ে, অস্থি উপাদান জমা হয়ে এই বৃদ্ধি রেখাগুলো তৈরি করে। এই যে এটা একটা রেখা না, এখানে একটা অস্থি উপাদান জমা হয়েছে, এরকম একটা রেখা তৈরি করছে, এবং এগুলো কিন্তু বৃত্তাকার, মানে বৃত্তের একটা অংশ মনে হচ্ছে। এভাবে দেখো, এই রেখাটা এভাবে গোল হইলে পুরো একটা বৃত্ত হবে না, তো এটা একটা বৃত্তের অংশ। যেহেতু বৃত্তের অংশ, বৃত্তকে ইংরেজিতে বলে সার্কেল, তো বৃত্তের অংশ বিধে এটাকে বলে সার্কুলি। সার্কেল না বলে এটাকে কি বলা হচ্ছে, সার্কুলি। সার্কুলি মানে হচ্ছে বৃত্তের অংশ। দেখো বৃত্তাকার স্তরে স্তরে অস্থি উপাদান, বৃত্তাকার ভাবে দেখছো, এই বৃত্তাকার ভাবে, যেহেতু ফুললি বৃত্তাকার না, বৃত্তের অংশ, তাই বৃত্তাকার অংশ বলে সার্কুলি। সার্কুলি মানে সার্কেল, সার্কেল মানে কি, সার্কেল, সার্কেল মানে কি বৃত্ত। অস্থি উপাদান জমা হয়ে এই রেখাগুলো তৈরি হয়, এগুলোকে বলা হয় বৃদ্ধি রেখা। এখন আসো, এগুলোকে কেন বৃদ্ধি রেখা বলে, সার্কুলি, এগুলোকে সার্কুলি বা বৃদ্ধি রেখা কেন বলে? কারণ হচ্ছে এই যে সার্কুলি বা বৃদ্ধি রেখার সাথে মাছের বৃদ্ধির একটা সম্পর্ক আছে। সেটা হচ্ছে একটা আইস যত বড় হবে, একটা রুই মাছ যত বড় হবে, তাদের আইসের গঠনটাও বড় হবে এবং সাথে সাথে বৃদ্ধি রেখাও বাড়বে। তাহলে এখানে আপাতত যে রেখাগুলো দেখতেছো, এই আইসটা যখন আরো বড় হবে, মানে রুই মাছটা যখন বড় হবে, এই রেখার সংখ্যা আরো বাড়বে, এখানে আরো নতুন নতুন রেখা যোগ হবে, এখানে আরো নতুন নতুন কি রেখা যোগ হবে, নতুন নতুন রেখা যোগ হবে। এগুলোকে বলা হয় বৃদ্ধি রেখা। তার মানে বৃদ্ধি রেখাটা মাছের বৃদ্ধির সাথে সম্পর্কিত। তার মানে এটা দ্বারা আমরা একটা বাৎসরিক বৃদ্ধি বুঝতে পারি, রুই মাছের বাৎসরিক বৃদ্ধি। ধরে নাও যারা রুই মাছের ব্যবসা করে, মাছ লালন পালন করে, তারা কিন্তু একটা মাছের বৃদ্ধি হচ্ছে কিনা সেটা বুঝে কিভাবে জানো, এই বৃদ্ধি রেখাগুলো দেখে বুঝে। ধরে নাও আমি একটা মাছ ধরলাম, ছোট একটা মাছ, ওই মাছের আইসে কিন্তু বৃদ্ধি রেখা তেমন থাকবে না। কিছুদিন পর, ধরো 5 দিন পর আমি আসলাম মাছগুলো চেক করতে, দেখলাম মাছ স্যার বৃদ্ধি ঘটছে কিনা। অনেক সময় সাইজে বোঝা যায় না যে বৃদ্ধি ঘটছে কিনা। তুমি কিন্তু একটা মাছ ধরছো, তুমি তো একটা মাছ নিয়ে কাজ করবে না, অনেকগুলো মাছ নিয়ে কাজ করবা। তো তুমি যখন দেখবা, তো তুমি কিন্তু সাইজে বড় হয়েছে না কম হয়েছে এটা বোঝা যায় না। তো তুমি তখন আইসের দিকে যদি তাকাও, দেখবা যে বৃদ্ধি রেখা আগের চেয়ে বাড়ছে কিনা, তখন তুমি বুঝবা হ্যাঁ এটার বৃদ্ধি করছে, বিকজ বৃদ্ধি রেখা আগে যেরকম দেখছিলাম তার চেয়ে বেশি বাড়ছে। দ্যাট মিনস ওই মাছের বৃদ্ধিটা হচ্ছে, কারণ সাইজ দেখে বোঝা যায় না। সো বাৎসরিক বৃদ্ধি আমরা বুঝতে পারি, কি বুঝতে পারি, বাৎসরিক বৃদ্ধি আমরা কি করতে পারি, বুঝতে পারি। এছাড়া বিভিন্ন ঋতুতে বৃদ্ধি, বিভিন্ন ঋতুতে বৃদ্ধি বোঝা যায়, বিভিন্ন ঋতুতে বৃদ্ধি বোঝা যায়। যেমন রুই মাছের বৃদ্ধি গ্রীষ্মকালে ভালো হয়, আরেকটা কোন কালে জানে ভালো হয়, বইয়ে দেখবা যে কোন কালে বেশি বৃদ্ধি। আমি একটু বই থেকে দেখি, রুই মাছের বৃদ্ধি কোন কালে বেশি হয়, বসন্তকালে আর গ্রীষ্মকালে বেশি হয়। যেমন এখানে লিখতে পারো বসন্ত, এই যে এখন বসন্ত না, বসন্ত এসে গেছে, এই যে বসন্ত, এই সময় রুই মাছের বৃদ্ধি প্রচুর হবে। হ্যাঁ, ফাগুন, বসন্ত। এই বসন্ত এবং গ্রীষ্মকালে ভালো বৃদ্ধি ঘটে, গ্রীষ্মকালে
বৃদ্ধি সবচেয়ে বেশি, গ্রীষ্মকালে বৃদ্ধি সবচেয়ে বেশি। এছাড়া এটা দ্বারা তুমি মাছের বয়সও বের করতে পারো, মাছের বয়সও নির্ণয় করতে পারো, কারণ বৃদ্ধি দেখলেই তো বয়স বোঝা যায়, বৃদ্ধি দেখলেই তুমি মাছের বয়সও বুঝতে পারবা, ঠিক আছে, বৃদ্ধির সাথে বয়সটা জড়িত। তো তুমি মাছের বয়সও কি করতে পারবা, নির্ণয় করতে পারবা এই বৃদ্ধি রেখা দিয়ে। এই জন্য এগুলোকে বৃদ্ধি রেখা বলতেছে, ঠিক আছে, এগুলো এই জন্যই বলতেছে কি রেখা, বৃদ্ধি রেখা। এখন খেয়াল করবা এই বৃদ্ধি রেখাগুলো কিন্তু একটু মাছের একটা উঁচু অংশ তৈরি করে, মানে আইসের উঁচু অংশ তৈরি করে। তুমি যখন আইস দেখবা, তুমি একটা আইস নিয়ে গবেষণা করতে পারো, একটা আইস যখন দেখবা এবং আইসটা ধরার চেষ্টা ধরবা, তখন দেখবা আইসের কিছু অংশ উপরে থাকে উঁচু, কিছু অংশ নিচু। উঁচু অংশকে বলা হয় উঁচু আল, নিচু অংশকে বলা হয় নিচু আল। উঁচু অংশকে বলা হয় কি আল, উঁচু আল, আর নিচু অংশকে বলা হয় নিচু খাত। তার মানে একটা মাছের আইসের কিছু অংশ উঁচু, কিছু অংশ নিচু। এই যে বৃদ্ধি রেখা বা সার্কুলিগুলো দেখতেছ, এই যে সার্কুলিগুলো দেখতেছ, এই বৃদ্ধি রেখা, এই অংশগুলো উঁচু আল, এগুলাই হচ্ছে উঁচু অবস্থায় থাকে, উঁচু আল। এই সার্কুলিগুলো কিন্তু উঁচু হয়, যে জায়গায় তুমি সার্কুলি দেখবা সে জায়গাটা উঁচু হবে। তার মানে এই জায়গায় সার্কুলি দেখতেছো, এই জায়গাগুলো উঁচু হবে, ঠিক আছে। এবং দেখো এই সার্কুলির মাঝখানে এই যে এই অংশগুলো দেখো, এই অংশে গ্যাপ আছে, যে অংশগুলো গ্যাপ আছে, আবার দুইটা সার্কুলির অংশে গ্যাপ আছে। তুমি দেখো এটা একটা সার্কুলি, এটা একটা সার্কুলি, এই দুইটা সার্কুলির মাঝখানে গ্যাপ, এই সার্কুলি আর সার্কুলির মাঝখানে গ্যাপ, এই সার্কুলির মাঝখানে গ্যাপ, আবার এই সার্কুলির মাঝখানে এই যে গ্যাপ, এই গ্যাপগুলো হচ্ছে নিচু, এগুলোকে বলা হয় নিচু খাত। এগুলোকে কি বলা হয়, নিচু খাত। এগুলোকে কি বলা হয়, নিচু খাত। তাহলে উঁচু আল হচ্ছে বৃদ্ধি রেখাগুলো, বৃদ্ধি রেখা যে জায়গায় থাকবে সেই জায়গাগুলো উঁচু, আর যে জায়গাগুলো তুমি গ্যাপ দেখবা, এই যে গ্যাপ, এই যে গ্যাপ, এই গ্যাপগুলো কিন্তু নিচু খাত তৈরি করে। এখন দেখো এটা হচ্ছে ফোকাস, ফোকাস হচ্ছে কি কেন্দ্র। এখন তুমি জানো এটা যেহেতু একটা বৃত্ত, তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে ডিস্টেন্স সেটাকে আমরা কি বলি, খেয়াল করো, এটা হচ্ছে কেন্দ্র। তাহলে দেখো এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত ডিস্টেন্স, আমি এদিক দিয়ে একটা আঁকতেছি, এই দেখো পরিধি পর্যন্ত ডিস্টেন্স, এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত ডিস্টেন্স, এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত ডিস্টেন্স, দেখছো, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত ডিস্টেন্সকে কি বলে, ম্যাথ কারা পারো, ওই ম্যাথ কারা পারো, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত ডিস্টেন্সকে কি বলে, ম্যাথের ভাষা কি বলে, রেডিয়াস না, ম্যাথের ভাষা কি বলে, রেডিয়াস না, ব্যাসার্ধ বলে না। তো এটা একটা এরকম, এটা একটা রেডিয়াস, এটা একটা রেডিয়াস। তো দুইটা রেডিয়াস যখন হয়ে যায় তখন এটাকে রেডিয়াস না বলবো, রেডি, কি বলবো, রেডি। এগুলোকে বলা হয় রেডি, এগুলোকে কি বলা হয়, রেডি। রেডি মানে রেডিয়াস, রেডিয়াস মানে ব্যাসার্ধ, মানে কেন্দ্র থেকে এরকম একটা মনে হচ্ছে যে ব্যাসার্ধ আছে, কেন্দ্র থেকে এরকম একটা কি আছে, ব্যাসার্ধ আছে, সেটাকে বলা হয় রেডি। তাহলে আমরা একটা রুই মাছের আইসের বিভিন্ন অংশ দেখছি, কি কি অংশ, এই অংশটা আইসের মাছের দেহত্বকের ভিতরে ঢুকানো থাকে, কারণ ঢুকানো না থাকলে তো আইসগুলো খসে খসে পড়ে যেত। এই অংশটাকে বলা হয় প্রথিত অংশ, এটা সম্মুখ ভাগ আইসের। আর এই বাকি অংশগুলো হচ্ছে পশ্চাৎ ভাগ, পশ্চাৎ ভাগটা ডেন্টিন দিয়ে নির্মিত, তাই একটু শক্ত হয়। পশ্চাৎ ভাগে একটা ফোকাস থাকে যেটা লালচে টাইপসের হয়, বাকি অংশগুলো একটু কালো টাইপসের হয়, শুধুমাত্র এই অংশটা লাল হয়, বাকি অংশগুলো কালো হয়। এবং এখানে এরকম অসংখ্য বৃদ্ধি রেখা বা সার্কুলি দেখা যায়। এই যে বৃদ্ধি রেখা, এগুলো হচ্ছে উঁচু আল, এগুলো অনেক উঁচু উঁচু হয় একটু। এবং এগুলো কেন তৈরি হয়, কারণ হচ্ছে এই যে বৃত্তাকার স্তরস্থ অস্থি উপাদান জমা হয়ে, এবং এই বৃদ্ধি রেখা দিয়ে আমরা মাছের বৃদ্ধি বুঝতে পারি। তারপর এই অংশটা হচ্ছে রেডি। কেন রেডি বলতেছে, কারণ মনে হচ্ছে যে এই কেন্দ্র থেকে শুরু করে পরিধি পর্যন্ত একটা ডিস্টেন্স দেখা যাচ্ছে, কেন্দ্র থেকে শুরু করে এই পরিধি পর্যন্ত একটা ডিস্টেন্স দেখা যাচ্ছে, সেটাকে বলে রেডিয়াস। রেডিয়াস মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে রেডি। সো আশা করি তোমরা এই যে মাছের আইসের গঠন আছে সেটা বুঝতে পারছো। তো তোমরা একটু কমেন্টে জানাও যে মাছের আইসের গঠন বুঝতে পারছো কিনা। যদি মাছের আইসের গঠন বুঝতে পারো তাহলে আমরা কিন্তু আরেকটা টপিকে চলে যাচ্ছি। যদি মাছের আইসের গঠন বুঝতে পারো আমরা কিন্তু আরেকটা টপিকে চলে যাচ্ছি। তোমরা একটু তাড়াতাড়ি আমাকে কমেন্টে জানাও এই মাছের আইসের গঠনটা বুঝতে পারছো কিনা। এটা পরীক্ষায় 2 নম্বরে আসতে পারে, বলবে যে রুই মাছের আইসের গঠনটা চিত্রসহ ব্যাখ্যা করো।
যদি চিত্র সহ ব্যাখ্যা করতে বলে তাহলে চিত্র আঁকবা, এই ব্যাখ্যাগুলো দিয়ে দিবা, চিত্র আঁকবা আর এই ব্যাখ্যাগুলো দিয়ে দিবা, হয়ে গেছে। ক্লিয়ার ক্লিয়ার। তোমাদের ক্লাসে এত সংখ্যা কম কেন আমি তো বুঝলাম। এই 4টা বাজে কি তোমরা পোলাপান থাকো না? জি ভাইয়া, বুঝছি ভাইয়া, ওকে বুঝছি ভাই, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, বুঝছি। দেখো যাদের ব্রেক দরকার তা তোমরা চাও গা, তোমরা গিয়ে আবার আবার জয়েন করো, সমস্যা নেই। দেখো এখন দেখো, এটা তো তোমরা বুঝে ফেলছো। এখন আমরা রুই মাছের রক্ত সংবহন তন্ত্রে চলে যাব, ভেরি ইম্পর্টেন্ট। রুই মাছের রক্ত সংবহন তন্ত্র, রক্ত সংবহন তন্ত্র। দেখো রক্ত সংবহন তন্ত্র তোমরা অনেকেই বুঝো বা চিনো। রক্ত সংবহন তন্ত্র মানে হচ্ছে যে যেখানে হৃৎপিণ্ড থাকবে মেইন অঙ্গ, তারপর হৃৎপিণ্ডকে ঘিরে আরও কিছু থাকবে যেগুলো হৃৎপিণ্ডে রক্ত আনা নেওয়া করে, যেমন ধমনী, শিরা, কৈশিক নালিকা, এগুলোও কিন্তু রক্ত সংবহন তন্ত্রের অংশ, ঠিক আছে। তারপর হচ্ছে যে তোমার রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, এগুলা। সো এগুলা মিলিয়ে কিন্তু রক্ত সংবহন তন্ত্র হয়। ঠিক সেমভাবে রুই মাছেও যেহেতু রক্ত আছে, সো রুই মাছেরও কিন্তু রক্ত সংবহন তন্ত্র থাকবে। সো রুই মাছের রক্ত সংবহন তন্ত্রকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। প্রথম যে অংশটা সেটা হচ্ছে হৃৎপিণ্ড, এটা তো অবশ্যই থাকতে হবে, হৃৎপিণ্ড না থাকলে কেমনে কি। তারপর অংশটা হচ্ছে রক্তবাহিকা, যেগুলো হৃৎপিণ্ডে রক্ত আনা নেওয়া করবে। হৃৎপিণ্ডে রক্ত আনা নেওয়া করার জন্য কি লাগে? রক্তবাহিকা লাগে। তারপর যে জিনিসটা থাকে সেটা হচ্ছে রক্ত। তারপর যে জিনিসটা থাকে সেটা হচ্ছে রক্ত। রক্ত কি হয়? রক্তবাহিকার মধ্য দিয়ে গিয়ে হৃৎপিণ্ডে যায়, আবার হৃৎপিণ্ড থেকে রক্তবাহিকার মধ্য দিয়ে বের হয়। তাহলে আমরা রুই মাছের রক্ত সংবহন তন্ত্রকে 3টা অংশে ভাগ করতে পারি, হৃৎপিণ্ড, রক্তবাহিকা, রক্ত। হৃৎপিণ্ডের কথা আমরা অবশ্যই বলবো, তার আগে আমি একটু রক্তবাহিকার কথা বলি। রক্তবাহিকাতে 3 ধরনের রক্তবাহিকা আমরা দেখব। সবাই জানো ধমনী, তো অনেকগুলো ধমনী মিলে যে জিনিসটা তৈরি করবে সেটা হচ্ছে ধমনী তন্ত্র। অনেকগুলো শিরা মিলে যে জিনিসটা তৈরি করবে সেটা হচ্ছে শিরাতন্ত্র। কারণ শিরা কি 1টা 2টা থাকে নাকি অনেকগুলো থাকে? অনেকগুলো থাকলে সেটা তন্ত্র। তারপর হচ্ছে কৈশিক নালিকা বা কৈশিক জালিকা। কৈশিক নালিকা বা কৈশিক জালিকা, সেটা তোমরা জানো যে ধমনীগুলা কৈশিক জালিকায় বিভক্ত হয়, তারপর কৈশিক জালিকা শিরা তৈরি করে। তোমরা এটা তো জানো না যে এখানে যে কৈশিক জালিকা থাকে, এই যে ধমনীগুলা তোমরা জানো, ধমনী বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হয়ে কৈশিক জালিকা তৈরি করে। তারপর কৈশিক জালিকা যে শাখা প্রশাখাগুলো থাকে সেগুলো মিলিত হয়ে শিরা তৈরি করে। তাহলে এটাই হচ্ছে মেইন ক্রাইটেরিয়া। ধমনী কি করে? বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হয়ে কৈশিক জালিকা তৈরি করে, ঠিক আছে। এবং কৈশিক জালিকার যে বিভিন্ন শাখা প্রশাখাগুলো থাকে সেগুলো মিলিত হয়ে কি তৈরি করে? শিরা তৈরি করে। সো এই 3টা একে অপরের সাথে কানেক্টেড। কানেকশনটা এইভাবে, ধমনী বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হয়ে কৈশিক জালিকা তৈরি করে, কৈশিক জালিকা বিভিন্ন শাখা প্রশাখায় মিলিত হয়ে শিরা তৈরি করে। সো দ্যাট মিনস তুমি বলতে পারো কৈশিক জালিকার উৎপত্তি ধমনী থেকে, আর শিরার উৎপত্তি কৈশিক জালিকা থেকে। সো এই 3টা একে অপরের সাথে কানেক্টেড। এখন রক্ত সম্বন্ধে তোমরা জানো যে আমরা পড়ছি আমাদের মানব দেহের রক্ততে, সেটা হচ্ছে রক্ত 2 ধরনের উপাদান থাকে। একটা হচ্ছে রক্তরস, আর একটা হচ্ছে রক্তকণিকা। যেহেতু এটা রুই মাছ, আমাদের সাথে সামান্য পার্থক্য হলেও থাকবে, আমাদের সাথে সামান্য পার্থক্য হলেও থাকবে। পার্থক্যটা এই রক্তকণিকাতে। আমাদের রক্তকণিকা কিন্তু 3টা, কিন্তু রুই মাছের রক্তকণিকা 2টা। এটাই হচ্ছে পার্থক্য। আরেকটু পার্থক্য আছে। দেখো আমাদের রক্তকণিকাতে আরেকটা রক্তকণিকা থাকে যেটা হচ্ছে অনুচক্রিকা। দ্যাট মিনস রুই মাছের রক্তকণিকায় অনুচক্রিকা নাই। তাহলে যেহেতু রুই মাছের অনুচক্রিকা নাই, তাহলে বলো রুই মাছের একটা সমস্যা হবে, সেটা কি? দেখি কে পারে, কার বেসিক ঠিক আছে। রুই মাছের যেহেতু অনুচক্রিকা নাই, রুই মাছের একটা সমস্যা হবে, আর ওই সমস্যাটা হলে সেটার সমাধান নাই। সেটা কি? দেখি কে বলতে পারবা। যেহেতু
আচ্ছা এখন ঠিক হয়েছে কিনা? ওকে ঠিক হয়েছে। ওকে, রক্ত জমাট বাঁধতে পারবে না, হ্যাঁ রক্ত জমাট বাঁধতে পারবে না। দ্যাট মিনস যে রুই মাছের অনুচক্রিকা যেহেতু নাই, রুই মাছের যদি কোনো অংশ কেটে যায় ওখান থেকে যখন রক্ত পড়া শুরু করবে তখন তার আর রক্ত জমাট বাঁধবে না, বিকজ তার অনুচক্রিকাটা নেই। এটাই হচ্ছে তার সমস্যা। আচ্ছা দেখো, এখন প্রশ্ন হচ্ছে ডাব্লিউবিসি আরবিসির কথা ভাইয়া বললাম, এটা হচ্ছে কথা। এখন দেখো এই ডাব্লিউবিসি তো তোমরা জানো শ্বেত রক্তরিকা। শ্বেত রক্তরিকার শেপ কীরকম? ইরেগুলার টেপসের। সে তার শেপ চেঞ্জ করতে পারে, ফ্যাগোসাইটোসিসের কারণে সে তার শেপ চেঞ্জ করতে পারে। তো এর শেপ হচ্ছে কি অ্যামিবয়েড। অ্যামিবয়েড মানে কি অ্যামিবার মতো সে কি করতে পারে, শেপ চেঞ্জ করতে পারে জীবাণু ভক্ষণ করার জন্য, ফ্যাগোসাইটোসিস করার জন্য। আর আরবিসির শেপ কিরকম জানো? আরবিসির শেপ হচ্ছে ডিমের মতো, মানে ডিম্বাকার। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, মানুষের আরবিসিতে কিন্তু নিউক্লিয়াস থাকে না, কিন্তু এদের নিউক্লিয়াস থাকে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ যে এদের আরবিসিটা কিন্তু কি থাকে, নিউক্লিয়াস থাকে। এদের আরবিসিতে কি থাকে, নিউক্লিয়াস থাকে। এদের আরবিসিতে কি থাকে বলো? এদের আরবিসিতে কি থাকে বলো? নিউক্লিয়াস থাকে। এদের আরবিসিতে কি থাকে বলো? নিউক্লিয়াস থাকে। এটা তোমরা একটু মাথায় রাখবে। এদের আরবিসিতে কি থাকে বলো? নিউক্লিয়াস থাকে। ওকে, এখন আসো আমরা রক্তবাহিকা জানলাম, রক্ত সম্বন্ধে জানলাম, এবার আমরা একটু হৃৎপিণ্ড সম্বন্ধে জানবো। আমাদের টপিক হচ্ছে এগুলো বাদ, এখন আমরা কিন্তু এই যে হৃৎপিণ্ডটা আছে, হৃৎপিণ্ড সম্বন্ধে জানবো। হৃৎপিণ্ড, রুই মাছের যে হৃৎপিণ্ডটা আছে, হৃৎপিণ্ড সম্বন্ধে জানবো। সো ভাইয়া হৃৎপিণ্ড সম্বন্ধে কিছু কথা আগে বলবো, তারপর ফিগার এঁকে দিব। সেটা হচ্ছে তোমরা আমার সাথে সাথে লিখবা হৃৎপিণ্ডের অবস্থান কোথায়। আমরা রুই মাছের হৃৎপিণ্ড কোন জায়গায় দেখতে পাবো? একদম সোজা রুই মাছের যে ফুলকা আছে, ফুলকার পিছনে। তাহলে এর অবস্থানটা কোথায়? ফুলকার পিছনে, পেরিকার্ডিয়াল নামক গহ্বরে। পেরিকার্ডিয়াল নামক গহ্বরে, পেরিকার্ডিয়াল নামক একটা গহ্বর আছে, ওই গহ্বরে আমাদের হৃৎপিণ্ডের অবস্থান থাকবে ফুলকার পিছনে। ফুলকার পিছনে একটি পেরিকার্ডিয়াল নামক গহ্বর আছে, ওখানেই তোমার কি থাকবে। এখন তোমরা জানো যে হৃৎপিণ্ডর একটা আবরণ থাকে, ওই আবরণটার নাম কি? যে আবরণটা দিয়ে হৃৎপিণ্ড ঢাকা থাকে, ওই আবরণটার নাম কি তোমরা জানো তো? হৃৎপিণ্ডের যে আবরণ, সে আবরণটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম নামক ঝিল্লি দিয়ে আবৃত। ঝিল্লি দিয়ে আবৃত, পেরিকার্ডিয়াম নামক ঝিল্লি দিয়ে কি আবৃত, ঠিক আছে। এইবার আসো রুই মাছের যে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডে কয়টা প্রকোষ্ঠ? রুই মাছের হৃৎপিণ্ডে কয়টা প্রকোষ্ঠ? তোমরা মানুষের কথা বলো তো, মানুষের হৃৎপিণ্ডে কয়টা প্রকোষ্ঠ? 4টা। ডান অলিন্দ বাম অলিন্দ দুটো উপরে থাকে, নিচে হচ্ছে ডান নিলয় বাম নিলয়, 4টা। কিন্তু রুই মাছের কিন্তু 2টা প্রকোষ্ঠ, একটি হচ্ছে অলিন্দ আর একটি হচ্ছে নিলয়। তাহলে রুই মাছের প্রকোষ্ঠ কয়টা? 2টা। কয়টা বলো তো? 2টা। একটি হচ্ছে অলিন্দ, কয়টা? একটা। আর একটা হচ্ছে কি নিলয়, মানে ভেন্ট্রিকল। কয়টা? একটা। তাহলে রুই মাছের প্রকোষ্ঠ কয়টা? 2টা প্রকোষ্ঠ। এটা পরীক্ষায় আসে, অনেকে কিন্তু ভুল করে। কেন ভুল করে বলতেছি। রুই মাছের প্রকোষ্ঠ কয়টা যদি পরীক্ষায় আসে তুমি বলবো 2টা। অনেকে ভুল করে, কেন ভুল করে আমি বলতেছি। অনেকে 2টা না দিয়ে 3টা দেয়। কেন বলি? কারণ রুই মাছের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ তো আছে, তবে একটা উপপ্রকোষ্ঠ থাকে। ওই উপপ্রকোষ্ঠের নাম হচ্ছে সাইনাস ভেনোসাস। দেখো এটার নাম কেন সাইনাস ভেনোসাস সেটা পরে বুঝবা, বুঝে বুঝে পড়তে হবে। সাইনাস ভেনোসাস, এটাকে কিন্তু উপপ্রকোষ্ঠ বলে, নট প্রকোষ্ঠ, উপপ্রকোষ্ঠ। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে প্রকোষ্ঠ কয়টা, তুমি 2টা বলবা।
উপপ্রকোষ্ঠটাকে তুমি কাউন্ট করবা না, বাট বাট তোমাকে যদি উপপ্রকোষ্ঠ সহ বলে তাহলে 3টা বলবো আর কি। বাট এমনিতে প্রকোষ্ঠ বললে কয়টা? 2টা, একটা হচ্ছে অলিন্দ, একটা হচ্ছে নিলয়। এখন জানো তোমরা প্রকোষ্ঠ থাকলে ওখানে কি থাকে? কপাটিকা থাকে, মানে দরজা থাকে। তোমরা আমাদের হৃৎপিণ্ডে যখন দেখবা তখন ডান অলিন্দ ডান নিলয়ের মাঝখানে দরজা থাকে, ডান বাম অলিন্দ বাম নিলয়ের মাঝখানে দরজা থাকে, কপাটিকা থাকে, অনেকগুলো থাকে। তো রুই মাছের হৃৎপিণ্ডে যেহেতু প্রকোষ্ঠ উপপ্রকোষ্ঠ আছে, তো এদেরও কি থাকবে? কপাটিকা থাকবে। এখন কপাটিকা কয়টা? টোটাল 3টা কপাটিকা থাকে। টোটাল কয়টা কপাটিকা? টোটাল 3টা কপাটিকা থাকে। টোটাল কয়টা কপাটিকা বলো? টোটাল 3টা কপাটিকা থাকে। টোটাল কয়টা কপাটিকা বলো? টোটাল 3টা কপাটিকা থাকে। 3টা কপাটিকা থাকে, ঠিক আছে? আচ্ছা, লাইফ কি আটকাচ্ছে? এর আগে যে আটকেছিল সেই কথাগুলো কি তোমরা বুঝতে পারছিলা? একটু আমাকে কমেন্টে জানাও। এর আগে যে লাইফ কাট আটকেছিল, কতক্ষণ ধরে আটকেছিল আমি তো বুঝতে পারতেছি না। তোমরা কি বুঝতে পারছিলে কিনা একটু কমেন্টে জানাও তো। এর আগে যে লাইট কাটটা আটকেছিল ওই জায়গাটা তোমরা বুঝতে পারছিলা? আন্ডারস্টুড? সব ওকে? আচ্ছা, আমি জানি না আজকের ক্লাসটা রেকর্ডে হয়তো ডিস্টার্ব করতে পারে, আগে পরে করতে পারে। আমি এটা সমাধানটা পাচ্ছি না অ্যাকচুয়ালি। আমার ক্লাসগুলোতে কেন আগে পরে কথা হচ্ছে তার সমাধানটা পাচ্ছি না। হইতে পারে এটা নেট ইস্যু হইতে পারে। আমি এটা সমাধান করার চেষ্টা করতেছি। তো যারা লাইভ ক্লাস করতেছে না তারা রেকর্ড করার সময় এই সমস্যায় পড়তেছে। এখন তোমরা বলো, তোমরা লাইভ ক্লাসে যদি না থাকো এটা তো আমার কিছু করার নেই। এতজনের একটা গ্রুপে যদি লাইভ ক্লাসে কেউ না থাকে সেটা তো আমার কিছু করার নেই। এখন রেকর্ড করতে এসে যদি তুমি ঝামেলায় পড়তেছ, সো কী করবো বলো? এখন দেখি আজকের ক্লাসটা সম্ভবত যেহেতু আটকেছে, কেন জানি মনে হচ্ছে আজকে ডিস্টার্বটা করতে পারে, যে কথা আগে পরে আসতে পারে। এখন যারা রেকর্ড করতে আসবে এই সমস্যায় পড়লে আমাকে একটু জানাইও। রেকর্ড করার সময় এই সমস্যায় পড়লে আমাকে একটু জানাইও আজকের ক্লাসটা, তাহলে আমি আমার সমস্যাটা বুঝতে পারবো কোন জায়গায়। এখন দেখো টোটাল 3টা কপাটিকা থেকে গেল। এবার আসো আমরা হৃৎপিণ্ডের ফিগার আঁকবো এবং ওই ফিগার এঁকে আমরা সব কিছু পড়ে ফেলবো। আচ্ছা, আরও কিছু জিনিস জানতে হবে। এখানে তোমরা লিখে ফেলবা আগে, হ্যাঁ? লিখে ফেললে আমরা হৃৎপিণ্ড ফিগার এঁকে বুঝাইতে সুবিধা হবে। তোমাদেরকে একটা জিনিস বলি, এখানে এভাবে পয়েন্ট দিয়ে লিখে ফেলবা। সেটা হচ্ছে, তোমরা কি জানো যে ধমনী কাকে বলে, শিরা কাকে বলে? অনেকে বলবে ভাইয়া ধমনী তাদেরকে বলে যারা অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে, শিরা তাদেরকে বলে যারা অক্সিজেন বিহীন মানে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত পরিবহন করে। কিন্তু এই ডেফিনেশনটা একটা ভুল ডেফিনেশন। তুমি এভাবে কখনো শিখতে পারো না। তুমি এভাবে শিখবা, ধমনী ওটাকে বলে যেটা হৃৎপিণ্ড থেকে বের হয়, আর শিরা ওটাকে বলে যেটা হৃৎপিণ্ডে আসে। তাহলে হৃৎপিণ্ড থেকে যেটা বের হয় সেটা হয় ধমনী, আর হৃৎপিণ্ডে যেটা আসে সেটা হচ্ছে শিরা। তাহলে এটা মাথায় রাখবা যে হৃৎপিণ্ড থেকে যে সকল নালী বের হয়ে রক্ত বের করে তারাই হচ্ছে কি ধমনী। এগুলো লিখো, না হলে বুঝতে অসুবিধা হবে। এগুলো লিখো ভাইয়া, এগুলো লিখো। কি করে বের করে? হৃৎপিণ্ড থেকে বের হয়, রক্ত বের করে, ওইটাই হচ্ছে ধমনী। আর্টারি, ইংরেজিতে বলে আর্টারি। এখন তোমরা দেখবা যে ধমনী তো আছে, তবে সবচেয়ে বড় ধমনীও আছে। তো সবচেয়ে বড় ধমনীকে বলা হয় মহাধমনী। মহা কেন বলতেছো? অনেক বড়। মহাধমনীকে ইংরেজিতে বলা হয় অ্যাওয়ার্টা। মহাধমনীকে ইংরেজিতে কি বলে? অ্যাওয়ার্টা। এমনে ধমনী মানে আর্টারি, বাট যখন এটা মহাধমনী হয়ে যাবে তখন সেটা হবে অ্যাওয়ার্টা। মহা মানে বুঝতেছো অনেক বড়। এখন এতটুকু তোমরা তো বুঝছো, এটা তো সিম্পল জিনিস। এখন আরেকটা জিনিস তোমরা বুঝতে, এখন একটু জিনিসটা যদি আমি প্রথমেই বুঝাই দিই, মানে হৃৎপিণ্ডকে বুঝাই, তখন বুঝতে অসুবিধা হবে। তাই আগে কথাগুলো আমি বলে বলতেছি, অনেকটা শরীর সারের রশি দীর্ঘে শেখানোর মতো আর কি। সেটা হচ্ছে
সেটা হচ্ছে দেখো ধমনীর গোড়ার অংশ স্ফীত হলে একে আর্টারিওসাস বলে। আর্টারিওসাস বলে। এই দেখো এটাই হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। ধমনীর একটা গোড়া থাকবে, স্বাভাবিক, ওখান থেকেই তো ধমনী বের হবে, যেখান থেকে বের হবে সেটাই তো গোড়া। তো ধমনীর একটা গোড়া থাকবে, গোড়ার অংশটা যদি ফুলে যায়, স্ফীত মানে কি ফুলে যাওয়া, যখন ফুলে যাবে তো ওই অংশটাকে আমরা বলবো আর্টারিওসাস। নামে মিল আছে দেখো, ধমনী মানে আর্টারি, মহাধমনী মানে অ্যাওয়ার্টা, ধমনীর স্ফীত অংশ মানে আর্টারিওসাস। তার মানে এই আর্টারিওসাস দিয়ে তুমি কি বুঝবা, সেটা হচ্ছে ধমনীর গোড়ার অংশ যদি ফুলে যায়, ধমনীর গোড়ার অংশ যদি ফুলে যায় তখন ওইটার নাম কি হবে, আর্টারিওসাস। এই নামগুলো পাবা তখন তোমরা বলবো ভাই আর্টারিওসাস মানে কি। আগে থেকে এগুলো আমি বুঝে দিচ্ছি। ধমনীর গোড়া, গোড়া তো চিনো, গোড়ার অংশ যদি স্ফীত মানে ফুলে যায়, ওই ফুলে যাওয়া অংশকে বলে আর্টারিওসাস। এটা হচ্ছে ধমনীর ব্যাপারে তিনটা জিনিস জানতে হবে। হৃৎপিণ্ড থেকে যে সকল নালী বের হয়ে রক্ত বের করে তারাই ধমনী, মহাধমনীকে বলে অ্যাওয়ার্টা। ধমনীর গোড়ার অংশ যখন স্ফীত হয় তখন একে আর্টারিওসাস বলে। এবার আসো শিরা। শিরা কি জানো, হৃৎপিণ্ড থেকে বের হয় না, যে শিরা হচ্ছে হৃৎপিণ্ডে রক্ত নিয়ে আসে। শিরা হচ্ছে কি বলতো, হৃৎপিণ্ডে, শিরা হচ্ছে হৃৎপিণ্ডে রক্ত নিয়ে আসে, সেটাই হচ্ছে শিরা। এখানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত না অক্সিজেন যুক্ত রক্ত, এটা মেইন বিষয় না। মেইন বিষয় হচ্ছে শিরা মানেই হৃৎপিণ্ডে আসবে, এটাই। এখন দেখো ধমনীর মতো শিরাও কিন্তু ফুলে যেতে পারে। তো আমি তো লিখলাম এটা ধমনী, যদি শিরা ফুলে যায়, শিরার স্ফীত অংশ যদি এটা হয়, শিরার স্ফীত অংশ, শিরার স্ফীত অংশ, শিরার কোনো একটা অংশ যদি ফুলে যায় তখন এটার নাম কি হবে। দেখো ধমনীর গোড়ার স্ফীত অংশ বলে আর্টারিওসাস, আর্টারি মানে ধমনী, শিরাকে ইংরেজিতে বলে ভেইন। তাহলে ওইটা যদি আর্টারিওসাস হয় তাহলে ভেইন কি হবে, ভেনোসাস। তাহলে এটার নাম কি হবে, ভেনোসাস। এটার নাম কি হবে, ভেনোসাস। মুখস্থ করতে হবে না। ধমনীর ক্ষেত্রে যদি আর্টারি হয়, আর্টারির ফুল অংশ যদি আর্টারিওসাস হয়, তাহলে শিরা হচ্ছে ভেইন, তাহলে ভেইনের ফুল অংশ কি হবে, ভেনোসাস। তাহলে এটা জিনিস ভালো করে, ধমনীর গোড়ার অংশ স্ফীত হলে আর্টেরিওসাস, আর শিরার স্ফীত অংশ যে অংশটা ফুলে যায় সেটা হবে ভেনোসাস। এই কথাগুলো যদি তুমি বুঝো তাহলে হৃৎপিণ্ড আঁকতে এবং বুঝতে সুবিধা হবে তোমার। এবার আসো আমরা হৃৎপিণ্ড নিয়ে আলোচনা করি। এই অংশগুলো তোমরা লিখে ফেলো, এখন বুঝতে সুবিধা হবে। দেখো এখন বুঝতে তোমাদের সুবিধা হবে। আমরা যদি এখন একটা হৃৎপিণ্ড আঁকি, আমরা যদি এখন একটা হৃৎপিণ্ড আঁকি, খুবই ইম্পর্টেন্ট, তাহলে তোমার এখন এখন বুঝতে কি হবে, সুবিধা হবে। দেখো আমি হৃৎপিণ্ড আঁকতেছি, আমি হৃৎপিণ্ড আঁকতেছি, দেখো
এই আমি এখানে কিন্তু হৃৎপিণ্ডটা আঁকছি, তোমরা বই আছে বই থেকে একটু দেখে নিবা, আমি একটু এখান থেকে দেখে দেখে আঁকছি আর কি। হ্যাঁ, বই থেকে একটু এঁকে নিবা, সমস্যা নেই। এখন দেখো এই অংশগুলোর আমরা নাম জানবো, বিভিন্ন অংশের নাম জানবো। একটু আগে যে জিনিসগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি সেই জিনিসগুলো এখন তোমার কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে বলি, তোমরা দেখো হৃৎপিণ্ডে কয়টা প্রকোষ্ঠ থাকবে বলছি? 2টা প্রকোষ্ঠ। কি কি? অলিন্দ আর নিলয়। খেয়াল করবা এই অংশটা হচ্ছে অলিন্দ। এই দেখো ভাই এখানে লিখতেছি এই অংশটা, এই যে এই পার্টটা হচ্ছে তোমার অলিন্দ। অলিন্দর ইংরেজি নাম তো জানো, আমি ইংরেজি লিখতেছি না, অ্যাট্রিয়াম। ঠিক আছে, এই পার্টটা হচ্ছে অলিন্দ, কি? অ্যাট্রিয়াম। ওকে, আর এই পার্টটা হচ্ছে কি? নিলয়। তাহলে দেখো হৃৎপিণ্ডের কয়টা প্রকোষ্ঠ? 2টা। একটা হচ্ছে অলিন্দ, এই যে এই পার্টটা, আর একটা হচ্ছে এই যে নিলয়। এখন ভাইয়া বলছেন একটা উপপ্রকোষ্ঠ ছিল, তো ভাইয়া এখানে উপপ্রকোষ্ঠ কোনটা? আমি অনেক কিছুই দেখতে পাচ্ছি, বোঝা যাচ্ছে না। এখন দেখো উপপ্রকোষ্ঠটা কি ছিল বলতো? সাইনাস ভেনোসাস। আমি একটু জাস্ট বুঝাচ্ছি, দেখো সাইনাস ভেনোসাস। এখন তোমরা আমাকে একটু বলবা, আমি তোমাদেরকে এই ভেনোসাসের মিনিং বুঝেছি। ভেনোসাস কি ছিল বলতো? ভেন মানে শিরা, সাস মানে অংশ, স্ফীত অংশ। তাহলে এটা কি ছিল বলতো? শিরার স্ফীত অংশ, শিরার স্ফীত অংশ। এখন দেখো আমি এখানে চিনাচ্ছি তোমাকে শিরা কোনটা। এই যে এই অংশটা দেখো, জাস্ট এই পার্টটা দেখো, এই পার্টটাই হচ্ছে শিরা, মানে ভেইন। এখন দেখো শিরাটা যখন উপরের দিকে উঠছে তখন ফুলে গেছে কিনা, এই ফুলা অংশটা দেখতেছ? ভেইন যখন ফুলে যায় তখন ফুলা অংশের নাম কি? ভেনোসাস। শিরা, এই পার্ট এতটুকু পর্যন্ত শিরা যখন ফুলে যাবে, শিরার ফুলা অংশের নাম কি? ভেনোসাস। তাহলে এই পার্টটার নাম নিশ্চয় কি হবে? ভেনোসাস হবে। এই পার্টটার নাম নিশ্চয় কি হবে বলো? বলো না, কি হবে? ভেনোসাস হবে। তাহলে ভাইয়া লিখতেছি এই যে ভেনোসাস। এখন কি ভেনোসাস? সাইনাস ভেনোসাস। এখন সাইনাস শব্দটার মানে হচ্ছে গর্ত। তাহলে এই যে এটার ভিতরে একটা গর্ত দেখা যাচ্ছে, সাইনাস মানে গর্ত, ভেনোসাস মানে শিরার স্ফীত অংশ। এখন তোমরা বুঝতে পারছো, কারণ ভেনোসাস শব্দটা আমি যদি তোমাদেরকে ডাইরেক্টলি বলতাম তোমরা কেউ বুঝতেই না। এখন বুঝতে পারতো যে শিরার স্ফীত অংশ হচ্ছে ভেনোসাস, আর সাইনাস মানে গর্ত। সাইনাস মানে কি? গর্ত, এই ভিতরে একটা গর্ত আছে। এখন এই সাইনাস ভেনোসাসকে ভাইয়া কি বলছিলাম? উপপ্রকোষ্ঠ। উপপ্রকোষ্ঠ। এই যে আমরা রুই মাছের হৃৎপিণ্ডের যে উপপ্রকোষ্ঠের কথা বলছিলাম, এটাই হচ্ছে সাইনাস ভেনোসাস। এটা হচ্ছে প্রকোষ্ঠ, এটাও প্রকোষ্ঠ। তাহলে তোমরা এখন চিনতে পারছো কোন অংশটা কি। এবার আসো তাহলে ভাই এই অংশটা কি? ভাই এই অংশটা কি? একদম সোজা। তুমি দেখো ফুলা অংশটা বাদ দাও, শুধুমাত্র এই অংশটা দেখো, এই এতটুকু অংশটা দেখো, এই এতটুকু অংশ, এই অংশটা বাদ দাও। এই এতটুকু অংশটার নাম কি আমি বলি? এই এতটুকু অংশটার নাম হচ্ছে অ্যাওয়ার্টা। অ্যাওয়ার্টা মানে কি? অ্যাওয়ার্টা মানে হচ্ছে মহাধমনী। চিন্তা করো এই অংশটা, জাস্ট এই অংশটা কি? মহাধমনী। এখন খেয়াল করে দেখো, আমি তোমাদেরকে বলছিলাম ধমনীর গোড়ার স্ফীত অংশকে কি বলে? ধমনী। এটা হচ্ছে ধমনী, আর এটা হচ্ছে গোড়া। এটা হচ্ছে মহাধমনী, এটা হচ্ছে গোড়া। তো ধমনীর গোড়ার এই অংশটা ফুলে গেছে না? ফুলে গেলে এটাকে আমরা কি বলছিলাম মনে আছে? আর্টেরিওসাস। কি? তাহলে এই ফুলা অংশটার নাম কি? আর্টারিওসাস। এখন শুধু এটাকে আর্টারিওসাস বলে না, এটাকে বলা হয় ভালভাস আর্টারিওসাস।
এখন তোমরা আমাকে জিজ্ঞেস করবা ভাইয়া ভালভাস মানে কি? ভালভাস মানে হচ্ছে এটা ভালভের মতো দেখতে। আমরা যে বাল্ব দেখি, ভালভ, তো এই ফুল অংশটা দেখতে অনেকটা কিসের মতো? ভালভের মতো। যেমন রুই মাছে এটা ভালভের মতো দেখতে, কোনো কোনো মাছে এটা ভালভের মতো না দেখে এটা কোণের মতো হয়। তখন কোণের মতো হইলে এটাকে তখন বলে কোনাস আর্টেরিওসাস, তখন এটাকে বলা হয় কোনাস আর্টেরিওসাস। আমি এটা রুই মাছের কথা বলতেছি না, কিছু কিছু মাছ আছে গুগল করে দেখতে পারো যে এটা ভালভের মতো না, এটা কোণের মতো, তখন এটাকে বলে কোনাস আর্টেরিওসাস। বাট রুই মাছে কিন্তু কোনাস আর্টেরিওসাস থাকে না, রুই মাছে থাকে ভালভাস, কারণ এটা ভালভের মতো দেখতে, ভালভাস আর্টেরিওসাস। এখন আমার প্রশ্ন হচ্ছে এটা কি হৃৎপিণ্ডের অংশ নাকি অংশ না? তোমরা আমাকে বলো এটা হৃৎপিণ্ডের অংশ হবে না। কেননা আমি যখন তোমাদেরকে পড়েছিলাম একটু আগে, হৃৎপিণ্ডের দুইটা প্রকোষ্ঠ আছে, একটা হচ্ছে অলিন্দ আর একটা হচ্ছে নিলয়, আর একটা হচ্ছে উপপ্রকোষ্ঠ আছে যেটা হচ্ছে সাইনাস ভেনোসাস, এটাও হৃৎপিণ্ডের অংশ কারণ উপপ্রকোষ্ঠ। বাট আমি কিন্তু ভালভাস আর্টেরিওসাস নামে কোনো প্রকোষ্ঠের কথা বলি নাই। তার মানে মনে রাখবা এটা হৃৎপিণ্ডের অংশ নয়, ব্র্যাকেটে লিখে রাখো হৃৎপিণ্ডের অংশ নয়। ভালভাস আর্টেরিওসাস কখনোই হৃৎপিণ্ডের অংশ নয়। অলিন্দ হৃৎপিণ্ডের অংশ, নিলয় হৃৎপিণ্ডের অংশ বিকজ এগুলো প্রকোষ্ঠ, উপপ্রকোষ্ঠ হৃৎপিণ্ডের অংশ বিকজ প্রকোষ্ঠ। এই তিনটা হৃৎপিণ্ডের অংশ, বাট এই ভালভাস আর্টেরিওসাসটা হৃৎপিণ্ডের অংশ নয়। আশা করি এতটুক পর্যন্ত আমি তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি, আশা করি এতটুক তোমরা বুঝছো। এইবার আসো, এখানে একটা দরজা দেখতেছো, এই যে শিংয়ের মতো যেগুলো দেখতেছো এগুলো হচ্ছে দরজা, শিংয়ের মতো যেগুলো দেখতেছো এগুলো হচ্ছে কি বলতো? দরজা। এদিকেও একটা আমি দরজা দিতে ভুলে গেছি, একটু দাঁড়াও। এই যে দরজা, দেখো আমি বলছিলাম না দরজা তিনটা, এদিক দিয়ে একটা দরজা, এদিক দিয়ে একটা দরজা, এদিক দিয়ে একটা দরজা, তাহলে দরজা কয়টা? তিনটা। দেখো এই যে সিংহের মতো, এটা একটা সিংহের মতো, এটা সিংহের মতো, এটা সিংহ, তাহলে দরজা কয়টা? কপাটিকা কয়টা? তিনটা। এখন দেখো এই কপাটিকাটার নাম কি হবে? এটার নাম কপাটিকা, তো আমরা শিওর কপাটিকা মানে দরজা। এখন দেখো এই কপাটিকাটার নাম তুমি ইজিলি মনে রাখতে পারবা। খেয়াল করো এই কপাটিকাটা কার মাঝখানে? সাইনাস ভেনোসাস আর অলিন্দ, এই দুইটার মাঝখানে, তাই নিশ্চয় এটার নাম দোনোটাই হবে। সাইনাস থেকে আসবে সাইনো, সাইনাস থেকে আসবে কি? সাইনো। আর অলিন্দ থেকে আসবে অ্যাট্রিয়াল, মানে অলিন্দকে ইংরেজিতে কি বলে? অ্যাট্রিয়াল। তাই এটার নাম হচ্ছে সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা। দেখো তুমি মুখস্থ কেন করবা, তুমি বুঝে বুঝে দেখো। সাইনাস থেকে আসছে সাইনো, অ্যাট্রিয়াম থেকে অলিন্দ থেকে আসছে অ্যাট্রিয়াল, দ্যাট মিনস এটার নাম হচ্ছে সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা। ওকে, এবার আসো এই যে কপাটিকা, এই কপাটিকাটার নাম কি? দেখো এই কপাটিকাটা কিন্তু অলিন্দ আর নিলয়ের মাঝখানের সংযোগকারী দরজা, মানে অলিন্দ থেকে রক্ত নিলয়ে আসতে হলে এই দরজাটা খুলতে হবে। তাহলে অলিন্দ আর নিলয়ের মাঝখানে হলে এটাকে কি বলে? এট্রিও ভেন্ট্রিকুলার। এট্রিও মানে অলিন্দ, এট্রিও মানে কি? অলিন্দ, ভেন্ট্রিকল মানে কি? নিলয়, তার মানে এটার নাম হচ্ছে কি? এট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। তাহলে কপাটিকা ভাইয়া কয়টা গেল? দুইটা গেল। আরেকটা কপাটিকা আছে এই যে এই জায়গায়, এই কপাটিকাটা এখন নিলয় আর ভালভাস আর্টেরিওসাসের মাঝখানে, তাই এটার নাম সেরকমই হবে। নিলয়ের নাম হচ্ছে কি? ভেন্ট্রিকল, তাই নিলয় থেকে আসবে এটা হচ্ছে ভেন্ট্রিকুলো, এটার নাম হবে ভেন্ট্রিকুলো, নিলয় থেকে আসবে ভেন্ট্রিকুলো। আর এটার নাম কি? ভালভাস, তাহলে ভালভাস থেকে আসবে কি? ভালভাস আর্টেরিওসাস কি আসবে? ভালভাস, তাই এটার নাম হবে ভেন্ট্রিকুলো ভালভাস কপাটিকা। দেখো নামগুলো মনে রাখা কোনো ব্যাপার না, তুমি যদি চিত্রটা মাথায় রাখতে পারো তুমি নিজে নিজে এখানে দেখে দেখে বলবা, মুখস্থ করতে হবে না। তাহলে এই যে তিনটা কপাটিকার প্রমাণ পাইছো, একটা দুইটা তিনটা, নামগুলো কেন এরকম এটারও প্রমাণ পাইছো, কারণ নামগুলো ওভাবেই আসছে, নামগুলো কি আসছে? ওভাবে আসছে। এখন দেখো তোমাদেরকে একটা কথা বলবো,
এই সাইনাস ভেনোসাসটা হৃৎপিণ্ডর অংশ, অলিন্দ হৃৎপিণ্ডের অংশ, নিলয় হৃৎপিণ্ডের অংশ। এখন এই তিনটা অংশ একটা রুই মাছের কোন কোন জায়গায় পাওয়া যাবে, মানে আমি একটু বোঝাচ্ছি। ধরে নাও এই দিক দিয়ে দেখাই, ধরে নাও এটা হচ্ছে রুই মাছ, এরকম এরকম রুই মাছ, এটা হচ্ছে রুই মাছের পিঠের দিক, এটা হচ্ছে রুই মাছের বুকের দিক। পিঠের দিককে বলা হয় পৃষ্ঠীয়, বুকের দিককে বলা হয় অঙ্কীয়, ঠিক আছে। এখন রুই মাছের এই যে তিনটা প্রকোষ্ঠ, দুইটা প্রকোষ্ঠ আর একটা উপপ্রকোষ্ঠ, এগুলা কোন পজিশনে থাকে সেটা আমাদেরকে জানতে হবে। এটা আমরা একটু লম্বচ্ছেদ দেখাইছি। এটা কি বলতো, এই ফিগারটার নাম কি? হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ। এটার নাম কি? হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ। মানে হৃৎপিণ্ডকে যদি আমরা লম্বা করে কাটি, এভাবে লম্বা করে কাটলে এটা হচ্ছে লম্বচ্ছেদ। এখন দেখো এটাকে তুমি একটু ঘুরাই দাও, ঘুরাই মানে জানো ল্যান্ডস্কেপ মোডে রাখো, এভাবে করো, এভাবে ঘুরাও তো একটু, এভাবে ঘুরাও। ছবি তুলো না, ছবি ল্যান্ডস্কেপ মোডের ছবি তুলো না, এভাবে তুলো, আর এটা হচ্ছে এভাবে তুলো। তো এটা তো এখন এভাবে আছে, ছবি এভাবে তুলতেছে, এখন এটাকে এভাবে ঘুরাই দাও, এভাবে ঘুরাই দাও। ঘুরাই দিলে কোন অংশটা উপরে থাকবে দেখি বলো তো। এভাবে যদি এটা ঘুরাই দাও, ঘুরাই দিলে এই অংশটা উপরে থাকবে না? এভাবে যদি ঘুরাই দাও ল্যান্ডস্কেপ মোডে, এই অংশটা উপরে থাকবে না? তার মানে এই অংশটা উপরে মানে কিসের দিকে থাকবে? এটা হচ্ছে পৃষ্ঠীয়। এই অংশটা, এই যে সাইনাস ভেনোসাসটা পিঠের দিকে থাকবে, এই অংশটা। তারপর সাইনাস ভেনোসাসের পর আছে অলিন্দ। অলিন্দটাও কিন্তু পিঠের দিকে থাকবে, তবে সাইনাস ভেনোসাসের পর এই জায়গায় থাকবে অলিন্দ। আর সবার লাস্টে হচ্ছে নিলয়। তাহলে নিলয়টা কিন্তু খেয়াল করবা একেবারে বুকের দিকে থাকবে, এভাবে ঘুরাই দিলে নিলয়টাই তো বুকের দিকে। তার মানে এই যে এটা হচ্ছে বুকের দিক, মানে অঙ্কীয়, নিলয়টা এই জায়গায় থাকবে। তার মানে তোমাকে মুখস্থ করতে হবে না, সাইনাস ভেনোসাস হবে পৃষ্ঠীয় দিকে, তারপর অলিন্দ হবে পৃষ্ঠীয়র একটু সামনে, আর নিলয় হবে একেবারে বুকের দিকে। এটা ঘুরাই দিলেই তোমরা বুঝবা। এই জিনিসটা এভাবে ঘুরাই দিয়ে এভাবে দিলে দেখবা সাইনাসটা সবার উপরে, তারপর একটু অলিন্দ, তারপর বুকের দিকে হচ্ছে নিলয়। তার মানে আমরা অবস্থানটাও কিন্তু জেনে ফেলছি। সাইনাস ভেনোসাসের অবস্থানটা হচ্ছে হৃৎপিণ্ডের পৃষ্ঠে, পিঠের দিকে এটা থাকবে ঘুরাই দেওয়ার পরে। আর অলিন্দটাও আমরা জেনে ফেলছি। বলো অলিন্দটা কি? সম্মুখ, পৃষ্ঠদেশের একটু সামনে। দ্যাট মিনস এটা আমরা বলবো কি? হৃৎপিণ্ডের সম্মুখ পৃষ্ঠদেশে। একটু দাঁড়াও। এটা হৃৎপিণ্ড না বলে পৃষ্ঠে বলবো, জাস্ট পৃষ্ঠে বলবো, হয়ে যাবে। এটা পিঠের দিকে, রুই মাছের পৃষ্ঠের দিকে থাকে, মানে হৃৎপিণ্ডের এই অংশটা রুই মাছের পিঠের দিকে থাকে। হৃৎপিণ্ডের বললে তো হবে না, এটা হবে রুই মাছের পৃষ্ঠের দিকে থাকে। আর এটা হচ্ছে রুই মাছের সম্মুখ পৃষ্ঠদেশে। আর এই নিলয়টা হচ্ছে কোথায় বলো? অঙ্কীয় দিকে। অঙ্কীয় মানে কি? বুক। এটা হচ্ছে কোন দিকে থাকে অবস্থান? অঙ্কীয় দিকে। এখন একটু খেয়াল করবা, এই দুইটি প্রকোষ্ঠের মধ্যে ইনক্লুডিং উপপ্রকোষ্ঠ, এখানের মধ্যে অলিন্দটা হচ্ছে সবচেয়ে বড়। এই অলিন্দ হচ্ছে সবচেয়ে বড়। অলিন্দ হচ্ছে কি? সবচেয়ে বড়। তোমার হয়তো ফিগার দেখে মনে হচ্ছে নিলয়, কারণ বইয়ে এটা বড় আঁকছে আর কি, বাট এটা বড় না। নর্মালি এই অলিন্দটাই কিন্তু বড়, নিলয় কিন্তু বড় না। দেখে মনে হচ্ছে নিলয় বড়, অলিন্দ ছোট, বাট এখানে নিলয় ছোট, অলিন্দ বড়। এটা মাথায় রাখবা। এখন খেয়াল করবা, অলিন্দ আর এই যে সাইনাস ভেনোসাস, অলিন্দ আর সাইনাস ভেনোসাসের যে প্রাচীর আছে, এই প্রাচীরটা পাতলা। আর এই যে নিলয়ের প্রাচীর আছে, নিলয়ের প্রাচীর পুরু।
এখন এটার একটা ব্যাখ্যা তোমরা কি দিতে পারবা? কেন নিলয়ের প্রাচীর পুরু, কেন অলিন্দর প্রাচীর অলিন্দ আর সাইনাস ভেনাসাসের প্রাচীর পাতলা? এরকম কিন্তু আমাদের ক্ষেত্রেও থাকে যে ডান অলিন্দ বাম অলিন্দর প্রাচীর পাতলা বাট নিলয়ের প্রাচীর পুরু হয়। দেখি বলো কেন অলিন্দ আর সাইনাস ভেনাসাসের প্রাচীর পাতলা আর কেন নিলয়ের প্রাচীর পুরু? দেখি এটার ব্যাখ্যা কে দিতে পারে? দেখি কার মাথায় বেসিকটা আছে, কার মাথায় লজিকটা আছে, বলো। এটা একটু আমাকে কমেন্টে বলো। চাপ বেশি থাকে। আর একটু ভালোভাবে বলো কেন চাপ বেশি থাকে। এটা তো পারফেক্ট আনসার না। সংকুচিত হয় তাই? না না না, তোমরা সঠিক ব্যাখ্যাটা দিতে পারতেছো না, সঠিক ব্যাখ্যাটা তোমরা দিতে পারতেছো না। না আমি বলি, দেখো তোমরা ব্যাখ্যাটা দিতে পারতেছো না। সেটা হচ্ছে তোমরা দেখো রক্ত যখন শিরা দিয়ে এদিক দিয়ে সাইনাস ভেনাসাসে আসবে, সাইনাস ভেনাসাস থেকে রক্ত যেতে হবে অলিন্দতে। এখন দেখো সাইনাস ভেনাসাসের সাথে অলিন্দের দূরত্ব একদম সামনাসামনি, তার মানে এই সাইনাস ভেনাসাসকে চাপ বেশি দিতে হবে না, একদম কম চাপ দিবে, অলিন্দ পাঠিয়ে দিবে। আবার দেখো অলিন্দ থেকে রক্ত যাবে কোথায়? নিলয়ে। তাহলে অলিন্দ থেকে নিলয়ের ডিস্টেন্স কিন্তু তেমন বেশি না, তারপরে অলিন্দকে চাপ কম দিলেই সে এখানে রক্তে পাঠাতে পারবে। এখন যেহেতু সাইনাস ভেনাসাস আর অলিন্দকে চাপ কম দিতে হবে, তাই চাপ কম দেওয়ার জন্য তাদের প্রাচীরকেও কি করে দিতে হবে? পাতলা করে দিতে হবে। তাদের প্রাচীর পুরু দেওয়ার কোনো দরকার নাই, কারণ প্রাচীর পাতলা থাকলে এনাফ, কারণ এত কম চাপ তারা প্রয়োগ করবে যার কারণে এখান থেকে এখানে যাবে। আর এখান থেকে এখানে যেহেতু তো বেশি ডিস্টেন্স অতিক্রম করতে হচ্ছে না, ফলে চাপ বেশি দিতে হচ্ছে না, বিধায় তাদের প্রাচীর পাতলা। এবার তুমি নিলয়ের ক্ষেত্রে বলি, নিলয় থেকে রক্ত বাইর হয়ে যাবে। এখন নিলয় থেকে রক্ত বের হয়ে সারা বডিতে যেতে হবে। এখন সারা বডিতে যাওয়া মানে অনেকটা ডিস্টেন্স দূরত্ব অতিক্রম করা। এতটা ডিস্টেন্স দূরত্ব অতিক্রম করতে হলে আমাকে খেয়াল রাখতে হবে যাতে আমি চাপ বেশি দিই, চাপ বেশি দিলে রক্ত যাতে বেশি বেশি যাইতে পারে, তাই এখানে চাপ বেশি দিতে হবে। এখন এটার প্রাচীর যদি আমি পাতলা করে দিই, এখন চাপ যদি বেশি দিই, প্রাচীর উল্টো ফেটে যাবে, প্রাচীর ফেটে যাবে নিলয়ের প্রাচীর। তাই পাতলা দেওয়া যাবে না, কারণ চাপ তো বেশি। তো এটাকে কি দিতে হবে? পুরু দিতে হবে। একজনের চাপের কথা বলছে, এটাই রাইট আনসার, বাট তুমি একটু যদি বলতা তাহলে হয়ে যেত। এটা হচ্ছে কারণ, এটা প্রাচীর পাতলা, এটা হচ্ছে প্রাচীর পুরু। মুখস্থ করতে হবেই না, তোমার বেসিক থাকলে তুমি এটা এমনিই তোমার মনে থাকবে, বেসিক থাকলে তোমার এমনিই এটা কি থাকবে? মনে থাকবে। আশা করি হৃৎপিণ্ডের গঠনটা বুঝতে পারছো। পরীক্ষায় আসবে হৃৎপিণ্ডের গঠন উইথ চিহ্নিত চিত্র, তো তোমরা এই হৃৎপিণ্ডের গঠন দেখাবা উইথ চিহ্নিত চিত্র। আমি চিহ্নিত করে দিছি, চিহ্নিত চিত্র দেখাই দিছি, ঠিক আছে? এটা মাথায় রাখবা, এটা কিন্তু পরীক্ষায় আসবে, পরীক্ষায় কিন্তু এটা কিন্তু আসে, এগুলো মাথায় রাখবা, পরীক্ষায় কিন্তু এগুলো আসে, মনে রাখবা। এই যে শিরা দিয়ে রক্ত প্রবেশ করে, এই যে শিরা, এই অংশটা শিরার পর হচ্ছে সাইনাস ভেনাসাস। এই যে শিরা দিয়ে রক্ত প্রবেশ করবে, এই দেখো এই যে শিরা দিয়ে রক্ত প্রবেশ করবে। কি ধরনের রক্ত বলতো? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এই শিরা দিয়ে প্রবেশ করবে, ঠিক আছে? তারপর শিরা থেকে কোথায় যাবে বলতো? এই সাইনাস ভেনাসাসে। তাহলে রক্ত এখন কোথায়? কোন ধরনের রক্ত? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। রক্ত এখন কোথায়? সাইনাস ভেনাসাসে। ওকে, সাইনাস ভেনাসাসে। এখন দেখো এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে সাইনাস ভেনাসাসে কোথায় যেতে হবে? অলিন্দ। এখন সাইনাস ভেনাসাস থেকে অলিন্দ যেতে হলে এই যে সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা আছে, এই যে এই কপাটিকাটা খুলতে হবে না? বলতো আমাকে, সাইনো অ্যাট্রিয়াল কপাটিকাটা খোলা থাকতে হবে না? খুললে না ঢুকবে, আপাতত খোলাই আছে, দেখো এই যে খোলাই আছে। এখন খুলবে কখন বলতো? কপাটিকা খুলে কখন? যখন প্রকোষ্ঠগুলো সংকুচিত হয়। তাহলে সাইনাস ভেনাসাস যখন সংকুচিত হবে মানে সিস্টল ঘটবে, তখন এই কপাটিকাটা খুলে যাবে। এই যে খুলে গেছে কেন বলতো? এই সাইনাস ভেনাসাসটা কি হয়েছে? সংকুচিত,
সংকুচিত হওয়ার কারণে এটা এভাবে খুলে গেছে, খুলে যাওয়ার কারণে রক্ত, এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এখন কোথায়, এই সাইনাস ভেনাস আছে, সরি এই অলিন্দতে। এই কপাটিকাটা খুলে গেছে বিদায়, কেন খুলছে বলো তো, এই সাইনাস ভেনাসটা সংকুচিত হয়েছে, সংকুচিত হলে কপাটিটা খুলে যাবে, রক্ত এখান থেকে এখানে যাবে, অলিন্দে যাবে। এখন দেখো এই রক্ত যখন অলিন্দে গেছে, চাইলে এই রক্তটা আবার নিচে পড়ে যেতে পারতো না, এই রক্তটা অলিন্দটাতে যে রক্তটা গেল চাইলে আবার পড়ে যেতে পারতো না। তো এই কপাটিকাগুলো কিন্তু যখন এভাবে যাবে, কপাটিকা এটা যখন আবার প্রসারিত হবে, সাইনাস ভেনাস যখন প্রসারিত হবে, তখন এই কপাটিকাটা এরকম থাকবে না, আর কপাটিকাটা এরকম হয়ে যাবে, এই কপাটিকাটা কিরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে, মানে কপাটিকা দরজা বন্ধ করে দিবে। ফলে রক্ত কিন্তু অলিন্দতেই থাকবে, কখনো নিচে নামবে না। দ্যাট মিনস কপাটিকাগুলো কি হেল্প করে, রক্তকে সবসময় সামনের দিকে যেতে হেল্প করে, কখনো পিছনের দিকে আসতে দেয় না। কারণ রক্ত যখন এখানে আসছে, রক্ত আবার পিছনে পড়ে যেতে পারতো না, পরে নেই কেন, সাইনাস ভেনাস যখন প্রসারিত হয়ে গেছে, এতক্ষণ সংকুচিত ছিল, যখন প্রসারিত গেছে এই কপাটিকার দরজা বন্ধ হয়ে গেছে। দরজা বন্ধ হওয়ার কারণে রক্ত কিন্তু আর পেছনের দিকে যাবে না। তাহলে কপাটিকার একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, সে রক্তকে কখনো পেছনের দিকে আসতে দেয় না, সবসময় সামনের দিকে নিয়ে যায়। মানে রক্ত প্রবাহ সবসময় কোনমুখী, একমুখী, কখনো উল্টামুখী হয় না, মানে উভমুখী হয় না। তোমরা একমুখী বিক্রিয়া উভমুখী বিক্রিয়া বলছো না, উভমুখী বিক্রিয়া কি হয়, এরকমও হয় এরকমও হয়, কিন্তু রক্ত হচ্ছে একমুখী বিক্রিয়ার মতো, মানে রক্ত সবসময় সামনে যাবে, কখনো পেছনের দিকে আসবে না। আর এটার কারণটা কি, এটার কারণটা হচ্ছে কপাটিকা যখন বন্ধ হয়ে যায়, রক্ত আর পেছনে যেতে পারে না। এখন অলিন্দ থেকে যদি রক্ত নিলয়ে পৌঁছাইতে চায়, এই যে দরজাটা দিয়ে পৌঁছাইতে হবে, এই দরজাটার নাম কি, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। এখন এই দরজাটা কখন খুলবে, যখন অলিন্দ সংকুচিত হবে। সংকোচন হইলে দরজা খুলবে, এটা মাথায় রাখবা, সংকোচন হইলে দরজা খুলবে। তাহলে অলিন্দ যখন সংকুচিত হবে, তখন এই দরজাটা খুলে যাবে, রক্ত সুন্দর করে কোথায় চলে আসবে, নিলয়। রক্ত সুন্দর করে কোথায় চলে আসবে, এই যে নিলয়। এখন নিলয় থেকে রক্ত আবার অলিন্দ চলে যেতে পারতো, সাথে সাথে অলিন্দ প্রসারিত হওয়া যায়, এই দরজাটা কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এই দরজাটা কি হয়ে যাবে, এরকম উল্টা দিকে বন্ধ হয়ে যাবে, এই দরজাটা এরকম কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, যেখানে রক্ত আবার পড়তেছে না। তাহলে রক্ত সবসময় একদিকে যায়, কার কারণে, কপাটিকার কারণে। এবার আসলে নিলয় থেকে কোথায় যেতে হবে, ভালভাস আর্টেরিয়াস আছে। এখন নিলয় থেকে ভালভাস আর্টেরিয়াসে যেতে হলে আরেকটা কপাটিকা, যে কপাটিকার নাম হচ্ছে ভেন্ট্রিকুলো ভালভাস কপাটিকা, এটা খুলতে হবে। তাহলে এটা কখন খুলবে, এটা কখন খুলবে বলে না, এটা কখন খুলবে, যখন নিলয় সংকুচিত হবে। কারণ দরজা খোলার সাথে সম্পর্ক হচ্ছে সংকোচন, নিলয় সংকুচিত হলে দরজাটা খুলে যাবে, ফলে এটা এখন কোথায় চলে আসবে, ভালভাস আর্টেরিয়াসে চলে আসবে। এখন ভালভাস আর্টেরিয়াস থেকে রক্ত আবার পড়ে যেতে পারত, তাই নিলয় সাথে সাথে প্রসারিত হয়ে গিয়ে এই দরজাটাকে বন্ধ করে দিবে। এই দরজাটাকে বন্ধ করে দিবে, ফলে রক্ত এখানেই থাকবে। এখন ভালভাস আর্টেরিয়াস থেকে কোথায় যেতে হবে, ভালভাস আর্টেরিয়াস মানে এটা হৃৎপিণ্ড কোনো অংশ না, এটা হচ্ছে ধমনির ফুলা অংশ। এটার পরই হচ্ছে অ্যাওয়ার্টা, একটু খেয়াল করবা, এটার পর কি, এই অংশটা হচ্ছে অ্যাওয়ার্টা। অ্যাওয়ার্টাকে কি বলে, মহাধমনী। তবে এটাকে শুধু অ্যাওয়ার্টা বলে না, এটার আরেকটা নাম আছে, এটাকে বলা হয় ভেন্ট্রাল অ্যাওয়ার্টা। এখন তোমরা আমাকে বলবা ভাইয়া ভেন্ট্রাল কেন বলতেছে, লজিকটা দিই। ভেন্ট্রাল মানে হচ্ছে ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল মানে হচ্ছে নিলয়। তুমি একটু খেয়াল করো, এই ধমনী তথা ভালভাস আর্টেরিয়াস এগুলা কিসের অংশ বা কোত্থেকে বের হয়েছে, নিলয় থেকে বের হয়েছে। তাহলে নিলয় থেকে ধমনীটা বাইরে হয়েছে বিদায় এটার নাম ভেন্ট্রাল। ভেন্ট্রাল মানে নিলয়, অ্যাওয়ার্টা মানে মহাধমনী। নিলয় থেকে বাইরে হয়েছে বিদায় এটার নাম ভেন্ট্রাল অ্যাওয়ার্টা। দ্যাট মিনস ভালভাস আর্টেরিয়াস যখন সংকুচিত হবে, কারণ মনে রাখবা সংকুচিত হলে সামনের দিকে রক্ত যাবে, এটা এবার যখন সংকুচিত হবে তখন রক্ত এই ধমনী দিয়ে বের হয়ে যাবে, ধমনী দিয়ে চলে যাবে। তাহলে এখানে প্রকোষ্ঠের সংকোচনের কারণে রক্ত দরজা খুলে যাচ্ছে, খেয়াল করবা, সংকোচনের কারণে দরজা খুলে যাচ্ছে তাই রক্ত যাচ্ছে, আবার প্রসারিত হয়ে গেলে দরজা বন্ধ হয়ে যাচ্ছে তাই রক্ত পেছনের দিকে পড়তেছে না। দেখো রক্ত সবসময় একমুখী। তাহলে আমাকে বলো রক্ত সবসময় কি, একমুখী। কি বুঝলা, রক্ত সবসময় কি, একমুখী। এই যে দেখো রক্ত সবসময় কি, একমুখী। রক্ত সবসময় কি, একমুখী, পেছনের দিকে কখনো আসবে না। এটা কার কারণে, কপাটিকাগুলোর কারণে।
এগুলো কার কারণে? কপাটিকা। তাহলে রক্ত সবসময় সামনের দিকে যাচ্ছে কেন? কপাটিকাগুলো খুলে যাচ্ছে। এটাকে বলা হয় হৃৎপিণ্ডের সংকোচন। এটাকে কি বলা হয়? হৃৎপিণ্ডের সংকোচন। হৃৎপিণ্ডের সংকোচনকে কি বলে? সিস্টল। হৃৎপিণ্ড যখন সংকুচিত হবে, প্রকোষ্ঠগুলো যখন সংকুচিত হবে, তখন কি খুলে যাবে? তখন কি করে যাবে? কপাটিকা খুলে যায়। কি খুলে যায়? কপাটিকা খুলে যায়। ফলে রক্ত সামনের দিকে যায়। বুঝা গেছে? সাইনাস ভেনাস যখন সংকুচিত হয় তখন রক্ত কপাটিকাটা খুলে যায়, তখন এখান থেকে এখানে যায়। এটা যখন সংকুচিত হয় এই কপাটিকাটা খুলে যায়, তখন রক্ত এখান থেকে এখানে যায়। এটা যখন সংকুচিত হয় এই কপাটিকা খুলে যায়, এখান থেকে এখানে যায়। এটা যখন সংকুচিত হয় তখন এখানে যায়, এভাবে যায়। আর হৃৎপিণ্ডের প্রসারণকে কি বলে? হৃৎপিণ্ডের প্রসারণকে বলে, বলো, ডায়াস্টল। তো ডায়াস্টল হলে কি হয়ে যায় বলো তো? ডায়াস্টল হলে কপাটিকা বন্ধ হয়ে যায়, ফলে রক্ত পশ্চাৎ দিকে যায় না, অর্থাৎ রক্ত প্রবাহ একমুখী। অর্থাৎ রক্ত প্রবাহ কি? একমুখী। রক্ত কখনো পেছনের দিকে আসবে না, ফলে রক্ত সবসময় একমুখী সামনের দিকেই যাবে। এই জিনিসগুলো খুবই কমন। তার মানে আমি এতক্ষণ ধরে এটা যেটা বলছি, এটা হচ্ছে কি জানো? এই জিনিসটা যেটা বলছি এটা হচ্ছে হৃৎপিণ্ডের রক্ত সংবহন প্রক্রিয়া। এই টপিকটা হচ্ছে হৃৎপিণ্ডের রক্ত সংবহন প্রক্রিয়া। আমি তোমাদেরকে এতক্ষণ ধরে হৃৎপিণ্ডে রক্ত কিভাবে পরিবাহিত হচ্ছে সেটা বোঝাচ্ছি। দেখো, শিরা দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসলো, এসে সাইনাস ভেনাসে আসলো। সাইনাস ভেনাস যখন সংকুচিত হয়েছে, এই সাইনো অ্যাট্রিয়াল কপাটিকাটা খুলে গেল, রক্ত এখান থেকে আসলো অলিন্দে। এখন এই রক্তটা তো এখানে পড়ে যেতে পারতো, তাই পড়ে যায় নাই কেন? কারণ সাইনাস ভেনাসের সাথে সাথে প্রসারিত হয়ে গেছে এবং দরজাটা বন্ধ হয়ে গেছে, রক্ত পড়ে যায় নাই। এবার অলিন্দ থেকে রক্ত নিলয়ে কেন যাবে? অলিন্দ যখন সংকুচিত হবে তখন এই দরজাটা খুলে যাবে, তখন নিলয় আসবে। নিলয় থেকে রক্তটা আবার পড়ে যায় নাই কেন? কারণ অলিন্দর সাথে সাথে প্রসারিত হয়ে দরজাটা বন্ধ করে দিচ্ছে, শেষ। এবার নিলয় থেকে রক্ত কোথায় যাবে? বালবাস অ্যাট্রিয়াসে। কেমনে যাবে? কারণ এটা যদি সংকুচিত হয়ে দরজাটা খুলে যাবে, এখানে যাবে। এখান থেকে রক্তটা পড়ে যায় না কেন? কারণ নিলয়ের সাথে সাথে প্রসারিত হবে, তাই দরজাটা আবার বন্ধ হয়ে যাবে। তারপর বালবাস অ্যাট্রিয়াস সংকুচিত হলে রক্ত এই যে ভেন্ট্রাল এভারটা দিয়ে চলে যাবে। ঠিক আছে? এখন এই পরীক্ষা এটা বেশি, এটা লেখো, মারাত্মক ইম্পর্টেন্ট। ট্রিপল স্টার দাও। রুই মাছের হৃৎপিণ্ডকে ভেনাস বা শিরা হৃৎপিণ্ড কেন বলে? ভেনাস বা শিরা হার্ট কেন বলে? এটা পরীক্ষায় আসবেই, এটা 2 নম্বরে আসবে। এইবার এটার ব্যাখ্যা একদম সোজা। তুমি দেখো, রুই মাছের হৃৎপিণ্ডে কোন ধরনের রক্ত যাচ্ছে? এটার ব্যাখ্যা একদম সোজা, এটার মতো সোজা প্রশ্ন আর নেই। রুই মাছের হৃৎপিণ্ডে কোন ধরনের রক্ত যাচ্ছে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যাচ্ছে। তাহলে দেখো, এই যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত গেল, আবার গেল কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, এখান থেকে আবার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, আবার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। এই যে পুরা হৃৎপিণ্ডে সবসময় কোন ধরনের রক্ত পরিবাহিত হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তের সাথে কোন ধমনীটা বা কোন অংশটা যুক্ত? শিরা মানে কি? ভেইন থেকে আসছে কি? ভেনাস মানে শিরা মানে কি? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। রুই মাছের হৃৎপিণ্ডে সবসময় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবাহিত হয় বিধায় এটাকে বলা হয় শিরা হার্ট বা ভেনাস। এটা 2 নম্বরে আসবে পরীক্ষায়, শেষ, একদম সোজা। মানুষের হার্ট কিন্তু শিরা হার্ট না। তুমি যদি দেখো, মানুষের ডান অলিন্দে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রবেশ করে আর বাম অলিন্দে অক্সিজেন যুক্ত রক্ত প্রবেশ করে। সো মানুষের কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন 2 ধরনের রক্তের হৃৎপিণ্ডে আসে, বাট এখানে শুধু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। তাই মানুষের হৃৎপিণ্ডকে তুমি কখনোই শিরা হৃৎপিণ্ড বলতে পারবে না। আশা করি বুঝতে পারছো। এইবার আসো, আরেকটা প্রশ্ন পরীক্ষায় আসে
যে মানুষ ও রুই মাছের হৃৎপিণ্ডের মধ্যে পার্থক্য, তাও দুই নম্বরে আসে। রুই মাছের হৃৎপিণ্ডের মধ্যে পার্থক্য, এটাও 2 নম্বরে আসে। সেম পার্থক্যটা আমি বলে দিছি। রুই মাছের হৃৎপিণ্ডে সবসময় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রবেশ করে, অক্সিজেনযুক্ত রক্ত নাই, এখানে তুমি দেখতেই পাচ্ছ না। আর মানুষের ক্ষেত্রে দেখবা ডান অলিন্দে অক্সিজেনযুক্ত রক্ত, বাম অলিন্দে ডান অলিন্দে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, বাম অলিন্দে অক্সিজেনযুক্ত রক্ত, দুইটাই আসে। সেটাই হচ্ছে পার্থক্য 2 নম্বরের জন্য। এখন আরেকটা প্রশ্ন আসে 2 নম্বরের জন্য, আরেকটা প্রশ্ন আসে, সেটা আমি তোমাদেরকে বলতেছি। সেটা কি, সেটা বোঝার জন্য আগে বলতেছি। এটা কি বলতো? এটা হচ্ছে কি ধমনী ছিল। এটা কি ছিল বলতো? এটা কি ছিল? ধমনী। এখন ধমনী থেকে রক্তগুলো কোথায় যাবে তোমাদেরকে একটু আমি বুঝাই। এটা হচ্ছে রুই মাছের ফুলকা। এই যে ধমনীটা এই যে রুই মাছের ফুলকাতে প্রবেশ করবে। এখন খেয়াল করো কোন ধরনের রক্ত? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। দেখো ঢুকছে কি হিসেবে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হিসেবে। তাহলে ধমনী থেকে যখন ফুলকায় যাবে তাহলে কোন ধরনের রক্ত যাবে? কোন ধরনের রক্ত যাবে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। এখন ফুলকার একটা কাজ বলি। ফুলকার কাজ হচ্ছে এখানে এই ফুলকাতে কি আসে জানো? রুই মাছ যখন মুখ দিয়ে পানি নেয় তখন রুই মাছ ফুলকাতে অক্সিজেনযুক্ত রক্ত নেই, সরি অক্সিজেনযুক্ত পানি নেই। তার মানে রুই মাছ যখন পানি নেয় মুখ দিয়ে সেটা অক্সিজেনযুক্ত হয়। তার মানে এই অক্সিজেনযুক্ত পানিটা ফুলকাতে আসে। আবার দেখো ফুলকাতে কি আসতেছে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। একটু খেয়াল করো, ফুলকাতে অক্সিজেনযুক্ত পানি আসে, আবার ফুলকাতে আসে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। এবার এই দুইটার মধ্যে একটা বিনিময় ঘটে। কিরকম জানো? রক্ততে এখন কার্বন ডাইঅক্সাইড আছে না, আর পানিতে অক্সিজেন আছে না। এখন পানি থেকে অক্সিজেনটা কোথায় চলে আসবে জানো? রক্তে। তাহলে এই দেখো রক্তে এখন কি হয়ে যাবে? অক্সিজেন যুক্ত রক্ত। এখানে না, এদিক দিয়ে দেখাবো না, এদিক দিয়ে তো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তই দেখাবো, এদিক দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। বাট এখান থেকে ফুলকা থেকে যেটা বাইর হবে আর কি, এই ফুলকা থেকে যেটা বাইর হবে সেটা তখন কি হয়ে যাবে জানো? অক্সিজেন যুক্ত রক্ত হয়ে যাবে। কেন বলো তো? কারণ ফুলকাতে অক্সিজেন যুক্ত পানি আসতেছে আর এদিকে আসে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। তো পানি থেকে অক্সিজেন যুক্ত অক্সিজেন রক্ততে চলে আসবে আর কার্বন ডাইঅক্সাইডটা পানিতে চলে যাবে। মানে একটা বিনিময় ঘটবে এই জায়গায়। তো বিনিময় ঘটার কারণে এখন রক্ত কি হয়ে গেছে? ম্যাজিক না? অক্সিজেন যুক্ত হয়ে গেছে, বিনিময় ঘটছে। পানির অক্সিজেনটা রক্ততে চলে আসছে, রক্তের কার্বন ডাইঅক্সাইডটা পানিতে চলে গেছে ফুলকাতে। তো ফুলকা থেকে যে রক্তটা বের হবে সেটা তখন কিন্তু অক্সিজেন যুক্ত রক্তই হবে, কারণ বিনিময় ঘটছে। এখন এই অক্সিজেন যুক্ত রক্ত কেন হয়েছে বলতো? কারণ রুই মাছের প্রতিটা জায়গায় অক্সিজেন যুক্ত রক্ত পাঠাতে হবে। কিসের জন্য? শ্বসনের জন্য। তোমরা জানো রুই মাছের যে বাকি অংশগুলো আছে, এই অংশটা হচ্ছে দেহকোষ, মানে সবগুলো অংশ হচ্ছে দেহকোষ। তো দেহকোষে যখন খাবার থাকবে, রুই মাছ তো খাবার খায়, তাহলে খাবার যখন খাবে, এই অক্সিজেন যখন খাবারের সাথে বিক্রিয়া করবে তখন কি তৈরি করবে বলতো? এটিপি, মানে শক্তি তৈরি করবে। কারণ রুই মাছ শক্তি পাবে কিন্তু এটিপি পাইতে হলে খাবারের সাথে অক্সিজেন আসতে হবে, আর অক্সিজেনটাই যে এখান থেকে আসতেছে। এখন তোমরা জানো এটিপির পাশাপাশি কি তৈরি হয় বলতো? মেইন জিনিস কি? এটিপির পাশাপাশি কি তৈরি হয়? কার্বন ডাইঅক্সাইড। তাই এখান থেকে দেহকোষ থেকে যখন শিরা বাইর হবে, এই দেখো শিরা, দেহকোষ থেকে যখন শিরা বাইর হবে তখন কোন ধরনের রক্ত বাইর হবে? এই রক্তটা কোন ধরনের হবে? কি তৈরি হয়েছে দেখো? কার্বন ডাইঅক্সাইড। তখন এটা হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। এই জন্য তো দেখো এই যে এটার সাথে এবার যুক্ত করে দাও, এটার সাথে কানেক্ট করে দাও। এই দেখো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রবেশ করছে। কিভাবে দেখছো? অক্সিজেন যুক্ত রক্তটা খাবারের সাথে জারিত হয়ে শক্তি আর কি তৈরি করছে? কার্বন ডাইঅক্সাইড। তার মানে রক্ততে এখন কি আছে? কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সরাসরি কোথায় প্রবেশ করবে? হৃৎপিণ্ডে। এখন তুমি আমাকে বলো, এটা পুরাটাকে আমি একটা চক্র বলতে পারি না? একটা চক্র বলতে পারি না? সেটা হচ্ছে কিভাবে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রবেশ করছিল, প্রবেশ করে এরকম আসছিল, ফুলকা গেছে, ফুলকা থেকে আবার দেহকোষে গেছে, আবার অক্সিজেন গেছে। এই পুরাটা একটা চক্র না? এই পুরাটা একটা চক্র না? মাত্র একটা চক্র না? তাই রুই মাছের হৃৎপিণ্ডকে বলা হয় এক চক্রীয় হৃৎপিণ্ড। এটাও পরীক্ষায় আসবে।
2 নম্বরে বলবে রুই মাছের হৃৎপিণ্ডকে এক চক্রীয় হৃৎপিণ্ড কেন বলে। এখন তোমরা আনসার পাইছো, দেখো ঢুকতেছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, ফুলকায় গেল, ফুলকা থেকে বের হলো অক্সিজেন যুক্ত রক্ত, অক্সিজেন যুক্ত রক্তটা দেহ প্রতিটা কোষে গেল এবং পরে এখান থেকে বের হলে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হিসেবে আবার সেটা শিরাতে প্রবেশ করলো এবং এই পুরো চক্রটা মাত্র একটা চক্রের মাধ্যমে সম্পন্ন হয়। তাই রুই মাছের হৃৎপিণ্ডকে বলা হয় এক চক্রীয় হৃৎপিণ্ড। আশা করি বুঝতে পারছো কেন রুই মাছের চক্রকে এক চক্রীয় হৃৎপিণ্ড বলে। এখন তোমরা বুঝতে পারছো। সো আমি ক্লাস শেষ, আমাদের ক্লাস শেষ। নেক্সট ক্লাসে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে এই ধমনীতন্ত্র এবং শিরাতন্ত্র। রুই মাছের 2টা তন্ত্র পড়তে হবে আমাদেরকে, ধমনীতন্ত্র, শিরাতন্ত্র। ওই 2টা আমরা কি করব, পড়ে ফেলবো। ওই 2টা আমরা কি বলবো, তোমরা একটু কমেন্টে জানাও এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা। তোমরা একটু কমেন্টে জানাও এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা। তোমরা একটু কমেন্টে জানাও এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা। তোমরা একটু কমেন্টে জানাও এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা। তোমরা একটু কমেন্টে জানাও এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা। তোমরা একটু কমেন্টে জানাও এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা। এই জিনিসটা বুঝতে পারছো কিনা কমেন্টে জানো। এই জিনিসটা যদি বুঝতে পারো তাহলে এই জিনিসটাও বুঝতে পারবা। দেখো হৃৎপিণ্ড, রক্ত প্রথমে সাইনাস ভেনাস আছে, সাইনাস ভেনাস থেকে অলিন্দে, অলিন্দ থেকে নিলয়, নিলয় থেকে ভালভাস আর্টেরিয়াস, ভালভাস আর্টেরিয়াস থেকে কোথায়, ফুলকা। এটাই তোমাদের বইয়ে দিছে, আমরা সেটাই দেখাইছি। সো আমি তোমাদের কমেন্ট চেক করি, কমেন্ট চেক করে আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি। ক্লাসটা একটু বড় ছিল, আচ্ছা ওকে। আর রেকর্ড ক্লাস দেখতে গেলে কোনো সমস্যা পড়লে আমাকে একটু জানাবা। আজকে যেহেতু লাইভটা আটকাইছে আমার মনে হয় সমস্যা হইতে পারে, আমি দেখবো এটা সমাধান কিভাবে দেওয়া যায়। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।